অলরাইট, সো আমরা আমাদের ক্লাসটা শুরু করলাম। সো এখানে আজকে আমরা ইলাস্ট্রেটরের খুঁটিনাটি কয়েকটা বিষয় যেগুলো আমরা হয়তোবা আমাদের কাজের ক্ষেত্রে আমরা মিস করে গেছি, সেই জিনিসগুলো একটু আমি দেখাই দিই। সো প্রথমে আমি যদি জিজ্ঞেস করেছি এই যে টুলবার, এই টুলবারটার সম্পর্কে আপনাদের কারো কোনো কনফিউশন আছে কিনা এই টুলবারের টুলসগুলো নিয়ে? প্র্যাকটিস তো করছি, মোটামুটি সবগুলা সম্বন্ধে কিছুটা ধারণা আছে। আচ্ছা, তো এখানে দেখেন এই ডিরেক্ট সিলেকশন টুলের মধ্যে যদি আপনি ক্লিক করে ধরে রাখেন, এখানে দুইটা টুলস আছে, একটা হচ্ছে গ্রুপ সিলেকশন টুল আর একটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। এই নাম পড়েই কিন্তু বোঝা যাচ্ছে যে ডিরেক্ট সিলেকশন টুল হচ্ছে যে কোনো অবজেক্টের পাথকে আপনি ডিরেক্ট সিলেক্ট করতে পারবেন, পাথের পয়েন্টগুলোকে, অ্যাঙ্কর পয়েন্টগুলোকে আপনি ডিরেক্ট সিলেক্ট করতে পারবেন এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। আর গ্রুপ সিলেকশন টুল হচ্ছে কি আপনি গ্রুপগুলোকে সিলেক্ট করতে পারবেন। সে আপনার এখানে 4-5টা গ্রুপ আছে, আমি এখানে একটা লাল একটা ইলিপস নিলাম, এখানে আমি আরেকটা ছোট একটা ইলিপস নিলাম, এটার কালারটা আমি চেঞ্জ করে দিয়ে সে আমি এখানে গ্রিন কালার করে দিলাম, কিংবা এরকম। সো এই দুইটা হচ্ছে কি আমার একটা গ্রুপ, আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলে, এবার আমি ডিরেক্ট সিলেকশন গ্রুপ সিলেকশন টুল নিলে আমি শুধুমাত্র এই গ্রুপটার ভেতরের জিনিসগুলোকে আমি সিলেক্ট করতে পারবো, এই গ্রুপটার ভেতরের জিনিসগুলোকে আমি সিলেক্ট করতে পারবো, গ্রুপ সিলেকশন। বাট আমি এই যে এখানে ক্লিক করলে আমি কিন্তু গ্রুপ সিলেকশন করতে পারছি না। সো এই কাজটা কিন্তু আপনার, এই টুলের কাজটা কিন্তু আপনি এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও করতে পারছেন, কারণ আপনি এখানে ক্লিক করলে এই গ্রুপের এইটা সিলেক্ট হয়ে যাবে, তাই না? একই জিনিস। সো তারপরেও এটা বাড়তি দিয়েছে গ্রুপের ক্ষেত্রে, গ্রুপ সিলেকশন টুল যদি আপনার প্রয়োজন হয় আপনি ব্যবহার করবেন। সেম কাজ, একই রকম, জাস্ট সিলেকশনের জিনিস। এই সিলেকশনটা আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে আরেকটা বিষয় একটু দেখাই দেই, এখানে যদি আপনার আরও একটা গ্রুপ থাকে, সে এইটা একটা অবজেক্ট, এইটা আরেকটা অবজেক্ট, এটার কালারটাকে একটু চেঞ্জ করে দিয়ে ব্লু করে দিলাম বা রেড করে দিই। এবার এই দুইটাকে আপনি সিলেক্ট করে একটা গ্রুপ করেন, তাহলে এখানে কয়টা গ্রুপ হলো? এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ, তাই না? দুইটা গ্রুপ। এবার এই দুইটা গ্রুপকেও আপনি চাইলে এবার এই গ্রুপ সিলেকশন টুল দিয়ে আপনি সিলেক্ট করতে পারেন। আপনি এখানে ক্লিক করেন, এটা এই গ্রুপের, এটা এই গ্রুপের, কোনো সমস্যা নেই। আলাদা আলাদা গ্রুপ হলেও আপনি কি করতে পারবেন? সিলেক্ট করতে পারবেন। আপনি এই গেল আপনার গ্রুপ সিলেকশন টুল। এরপরে আপনি দেখেন ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলটা কিন্তু আমাদের ইলাস্ট্রেটরে, ফটোশপে আমরা যেভাবে ম্যাজিক ওয়ান টুলের কাজ শিখেছি, এখানে ইলাস্ট্রেটরে ম্যাজিক ওয়ান টুলের কাজটা একটু ডিফারেন্ট। যেমন এটার কালার সেম, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এই কালারটা এবং এই কালারটা সিলেক্ট হয়ে যাবে। বাট আমরা ফটোশপে ম্যাজিক ওয়ান টুলটা কিন্তু একটু অন্যভাবে দেখেছি, তাই না? যে একই মানে কাছাকাছি কালারগুলো কিন্তু সিলেক্ট হয়, কিন্তু আপনার এই ম্যাজিক ওয়ান টুল কিন্তু কাছাকাছি কালার সিলেক্ট করবে না, একদম অ্যাকুরেট কালারকেই সিলেক্ট করবে। এই যে আপনি এখানে ক্লিক করে, আপনি যদি এখন এখানে ক্লিক করেন, সরি কালারটা একটু চেঞ্জ করে দিয়ে ডার্ক কালার করে দিলাম। এবার আপনি ম্যাজিক ওয়ান টুল দিয়ে যদি আপনি এখানে ক্লিক করেন, তারপরেও এটা সিলেক্ট হচ্ছে, আচ্ছা হচ্ছে, এটা আগে হতো না, বাট এখন মেবি এটা নতুনভাবে দিয়েছে ইলাস্ট্রেটর, যে ম্যাজিক ওয়ান টুল দিয়ে আপনার কাছাকাছি কালারটাও সিলেক্ট করা যাবে। সে আপনি এই কালারটি সিলেক্ট করেন, বাট এই তিনটা কালারই সিলেক্ট হয়ে গেল। তার কারণ কি? কারণ হচ্ছে এটা কাছাকাছি কালার, ফটোশপের যে ফিচারটা এটা এখানেও আছে, বাট গ্রিন হতে হবে, আদার্স কালারগুলো সিলেক্ট হবে না। যেমন এখানে অরেঞ্জ কালার সিলেক্ট করলাম, অটোমেটিক এটা রেড কালারটাকেও সিলেক্ট করে ফেললো। এই হচ্ছে ম্যাজিক ওয়ান টুলের কাজ। এরপরে ল্যাসো টুলের কাজ। ল্যাসো টুল কী করে? ল্যাসো টুলটা কাইন্ড অফ ডিরেক্ট সিলেকশন টুলের মতোই, যে আপনি এই বক্সের ভিতরে যে কয়েকটা অ্যাঙ্কর পয়েন্ট থাকবে সেই কয়েকটা অ্যাঙ্কর পয়েন্টকে সে সিলেক্ট করবে, লাইক দিস। এখানে এই অ্যাঙ্কর পয়েন্ট এবং এই অ্যাঙ্কর পয়েন্ট, এই দুইটা এই বক্সের মধ্যে ছিল বিধায় এটা সিলেকশনে চলে আসছে। আর ল্যাসো টুলের কাজ হচ্ছে, এটা বক্স সিলেকশন না, এটা হচ্ছে কাস্টম সিলেকশন। সে আপনি এই পয়েন্ট, এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই তিনটা পয়েন্টকে আপনি সিলেক্ট করবেন, তাহলে এই ল্যাসো টুল ব্যবহার করে সিলেক্ট করতে পারবেন। ডিরেক্ট সিলেকশন টুলের কাজও কিন্তু সেম, আপনার ল্যাসো টুলের আসলে প্রয়োজন খুব একটা হয় না। যেমন আপনি এটাকে সিলেক্ট করে শিফট চেপে আপনি এই তিনটা পয়েন্টকে আপনি সিলেক্ট করতে পারবেন। এখন দেখেন এই তিনটা পয়েন্ট সিলেক্ট হয়ে গেছে। আপনি যদি এখান থেকে এখানে ক্লিক করেন, শিফট চেপে ধরে, তাহলে দেখেন একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা পয়েন্ট সিলেক্ট হয়ে যাচ্ছে। এই চারটা পয়েন্টকে আপনি একসাথে মুভ করতে পারছেন। সো এই হচ্ছে গিয়ে আপনার ল্যাসো টুলের কাজ। পেন টুলের কাজটা কি? পেন টুলের কাজ তো আপনারা জানেন। পেন টুলের কাজটা এগুলো কি দেখাইতে হবে? এই তিনটা জিনিস কি বুঝতে পারছেন নাকি দেখাতে হবে?
পেন টুলের তো প্রথমটাতে কাজ করছে, এরপরের গুলাতে তো আর কাজ করা হয়নি। আচ্ছা, পেন টুলের প্রথমটাতে কাজ করছেন, বাকিগুলোয় কাজ করা হয়নি। একই জিনিস, সেম জিনিস। আমি এগুলো একটু ফেলে দিই, এগুলোর আমার দরকার নেই। পেন টুলের কাজ কি? পেন টুলের কাজ হচ্ছে কি, ফার্স্ট অফ অল আপনি এখানে একটা ক্লিক করলেন, এখানে একটা পাথ ড্র করলেন, এটা গেল একটা কাজ। সেকেন্ড কাজ কি, আপনি এখানে একটা কাজ করলেন, ক্লিক করলেন, এখানে একটু কার্ভ করে নিলেন, এটা গেল 2 নাম্বার কাজ। সরি, এটা গেল 2 নাম্বার কাজ, তাই কি না? 3 নাম্বার কাজটা কি? 3 নাম্বার কাজ হচ্ছে কি, আপনি এই একটা পয়েন্টকে ক্লিক করলেন, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট। এবার আপনি চাচ্ছেন যে এই পয়েন্টে একটা কর্নার সৃষ্টি হয়ে যাবে, এই পয়েন্টে আপনি কোনো কার্ভ রাখবেন না, তাহলে আপনি অল্টার বাটন প্রেস করে এখানে ক্লিক করেন, তাহলে এখানে কি হবে, একটু কার্ভ হয়ে যাবে, এখানে একটা কোণের সৃষ্টি হয়ে যাবে। আমি আরেকবার একটু দেখাই দিই। সে আপনি এরকম একটা রাউন্ডেড একটা লাইন আপনি ড্র করলেন, সে এরকম। সো আপনি চাচ্ছেন যে আমার এই পয়েন্টে কি থাকবে, একটা কোণ থাকবে, এখানে রাউন্ড আছে, রাউন্ড থাকবে না। সো আপনি কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে আপনি এখানে ক্লিক করে দিলেন, তাহলে কিন্তু এখানে একটা কোণের সৃষ্টি হয়ে গেল, তাই কি না? এই যে 3টা কাজ, প্রথম কাজ হচ্ছে একটা লাইন ড্র করা, সেকেন্ড কাজ হচ্ছে একটু কার্ভ করা, থার্ড কাজ হচ্ছে গিয়ে একটা কি বলে, একটা রাউন্ডেড এরিয়াকে কর্নার সৃষ্টি করা। আবার আপনি চাইলে এই কর্নার এরিয়াকে রাউন্ডেড করতে পারবেন, এইভাবে অল্টার প্রেস করে ধরে এইভাবে ক্লিক করে আপনি রাউন্ড করতে পারবেন, এবং কন্ট্রোল প্রেস করে আপনি এই ইয়েগুলাকে ঘুরাইতে পারবেন। কন্ট্রোল বাটনটা প্রেস করে যে অ্যানেটর যেগুলো আছে, এই অ্যানেটরগুলোকে ছোট বড় করে আপনি আপনার কাঙ্ক্ষিত শেপে নিয়ে আসতে পারবেন, তাই কি না? এরপরে আরও কিছু কাজ আছে, যেমন হচ্ছে কি আপনি এখানে একটা নতুন অ্যাঙ্কর পয়েন্ট নিতে পারবেন, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আপনি মুভ করতে পারবেন, আবার আপনি এখানে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ডিলিট করে দিতে পারবেন, ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এই সেম কাজগুলোই আছে এই জায়গায়। এটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, তার মানে কি আপনি এই পাতের মাঝখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবেন, ঠিক আছে? এখানে শুধুমাত্র অ্যাড, দেখেন আপনি যেখানেই ক্লিক করছেন সেখানেই আপনার এই অ্যাড আইকনটা দেখাচ্ছে। সো আপনি যেখানেই ক্লিক করেন একটা নতুন পয়েন্ট অ্যাড হবে, আর কিছুই করতে পারবেন না, শুধু স্পেসিফিকভাবে পয়েন্ট বা পাতে অ্যাঙ্কর পয়েন্ট আপনি অ্যাড করতে পারছেন। যদি পাতের বাহিরে ক্লিক করে তাহলে ইরোর মেসেজ আসবে, এই যে পাতের বাহিরে ক্লিক করছে তাহলে ইরোর মেসেজ আসবে। সো আপনাকে পাতের মধ্যে ক্লিক করতে হবে। এরপরে আছে মাইনাস, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট। এই ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট কি, আপনি জাস্ট অ্যাঙ্কর পয়েন্টগুলোকে ডিলেট করতে পারবেন, এই অ্যাঙ্কর পয়েন্টের পয়েন্টে নিয়ে এসে ক্লিক করলে এটা ডিলেট হয়ে যাবে। এই হচ্ছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্টের কাজ। এরপরে আছে অ্যাঙ্কর পয়েন্ট টুল, এই যে এই টুলটা দিয়ে আপনি এটাকে রোটেট করতে পারবেন, কিংবা এখানে ক্লিক করেন, এই পাতে ক্লিক করে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এখানে কোণ হয়ে যাবে, এখানে কোণ হয়ে যাবে। এটাকে আপনি যদি রাউন্ডেড করে এখানে ক্লিক করেন, কোণগুলাতে ক্লিক করে যদি আপনি রাউন্ডেড করতে চান রাউন্ড করতে পারবেন। এই হচ্ছে গিয়ে এই টুলের কাজ। সো আলটিমেটলি আপনারা যদি লক্ষ্য করেন যে এই পেন টুল, প্রথমে যে টুলটা আছে এই টুলটা দিয়েই বাকি কাজগুলোও কিন্তু করা সম্ভব। সো আপনাকে আমি এই টুলগুলো দেখাই নেই, শুধুমাত্র পেন টুল দিয়েই আপনি সবগুলা কাজই করতে পারবেন। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। এরপরে আছে কার্ভেচার টুল। এই কার্ভেচার টুলটা হচ্ছে পেন টুল, বাট পেন টুলে আপনি কি করতে পারতেন, পেন টুলে আপনি কর্নার টাইপের যে কোনো অবজেক্ট তৈরি করতে পারতেন যেখানে কোণের সৃষ্টি হতো। বাট কার্ভেচার টুলটা হচ্ছে কখনোই কোণ সৃষ্টি করবে না, সে অলওয়েজ একটা রাউন্ডনেস, একটা পাথ তৈরি করবে, এখানে আপনি স্ট্রেট লাইন ড্র করতে পারবেন না। এই হচ্ছে গিয়ে কার্ভেচার টুলের বৈশিষ্ট্য, ঠিক আছে? কার্ভেচার টুল অলওয়েজ কার্ভই হবে, অলরাইট? আপনি যাই তৈরি করেন দেখবেন যে এটা কার্ভ হয়ে গেছে, অলরাইট? এই হচ্ছে কার্ভেচার টুল, যেই কাজটা আপনি পেন টুল দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট পেন টুলের সুবিধাটা হচ্ছে এখানে ক্লিক করে এভাবে ধরে আপনাকে ড্র্যাগ করতে হচ্ছে, আর অন্যদিকে কার্ভেচার টুলে আপনাকে ক্লিক করে ধরে রাখতে হবে না, আপনি যে কোনোভাবেই এটাকে যেদিকেই নেন না কেন ও অটোমেটিকভাবে আপনার একটা কার্ভ তৈরি করে দিবে। ওকে, এই হচ্ছে কার্ভেচার টুল। আচ্ছা, এরপরে টাইপ টুল তো আমি দেখিয়েছি। টাইপ টুলের এই বিষয়গুলো কি দেখেছেন আপনারা? এখানে ক্লিক করে ধরে রাখলে অনেকগুলো টাইপের স্টাইল পাচ্ছেন। জি ভাইয়া, এটা এটা হচ্ছে গিয়ে টাইপ টুল নর্মাল যেটা আমরা ব্যবহার করি, এটা হচ্ছে এরিয়া টাইপ টুল, এটা হচ্ছে টাইপ অন এ পাথ, এটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ, ভার্টিক্যাল এরিয়া টাইপ, এটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল, টাচ টাইপ টুল, এই আর কি। টাচ টাইপ টুলের কাজ আছে একটা, যেমন আমি একটা পাথ ড্র করি, এই যে একটা পাথ ড্র করলাম এবং টাচ টাইপ টুল নিলাম, সে কি ব্যাপার, আচ্ছা টাচ টাইপ টুল, এখানে একটা বিষয় একটু বলে দিই আমি।
আমরা একটা টেক্সট লিখি, আমি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, এই যে টেক্সটটা আমি লিখলাম। এবার টাচ টাইপ টুলটা কি করে দেখেন, এখানে আমি যদি টাচ টাইপ টুলটা নিয়ে কাজ করি, এই ধরেন ও বা ডাব্লিউ লেখাটাকে আমি সিলেক্ট করলাম। এবার আমি চাইলে এই শুধুমাত্র ডাব্লিউ লেখাটাকে ছোট বড় করতে পারবো, ডাব্লিউ লেখাটাকে ছোট বড় যা করতে চাই আমি সেটা করতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে টাচ টাইপ টুলের কাজ। আমার অন্য লেটারগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র একটা লেটার চেঞ্জ হচ্ছে। এই কাজটা আসলে খুবই মজার এবং খুবই ইম্পর্টেন্ট। যেমন বিভিন্ন টাইপোগ্রাফি কিংবা বিভিন্ন লোগো ডিজাইনের ক্ষেত্রে এই ধরনের এই টুলটা আসলে ব্যবহার করা হয়। সো এইভাবে করে আপনি চাইলে আপনার এটার এই ফন্টটাও চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনি সিলেক্ট করে আপনার যদি মনে হয় যে আমি অন্য একটা ফন্ট ব্যবহার করবো এই জায়গাটায়, অন্য একটা ফন্ট ব্যবহার করতে পারেন। আপনি রেগুলার থেকে বোল্ড দিয়ে দিতে পারেন, এটাকে আপনি চিকন বড় ছোট মোটা যেভাবে আপনার ভালো লাগে সেভাবে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি বুঝাইতে পারছি জিনিসটা? ইন্টারেস্টিং না? এই হচ্ছে টাচ টাইপ টুলের কাজ। এরপরে আরেকটা জিনিস রয়েছে যেটা হচ্ছে কি আপনার এই যে বাকি যে টুলসগুলো আছে, এই টুলসগুলো আপনি এই টুলের সাহায্যেই করতে পারবেন। যেমন হচ্ছে গিয়ে এই এখানে একটা পাথ ড্র করে নিলাম। এই পাথের মধ্যে যদি আপনি কোনো কিছু লিখতে চান তাহলে টাইপ অন এ পাথ টুল, এখানে ক্লিক করলে এই পাথের মধ্যে আপনি লিখতে পারবেন। দেখেন এখানে কিন্তু লেখাগুলো চলে আসছে, যদিও লেখাগুলোর ফন্টের সাইজ খুব ছোট, এই যে লেখাগুলো চলে আসছে। ফন্ট সাইজ বড় করে দিলে আপনি ভালো মতো দেখতে পারবেন। এই আর কি। সো এই যে পাথ, আমরা যে পাথটা আরেকবার যদি ড্র করি, এই যে পাথ, এই পাথটার মধ্যে আপনি তো এখানে যদি নিয়ে আসেন তাও কিন্তু আপনি লিখতে পারছেন, তাই না? সো এই টুল ছাড়াও আপনি শুধুমাত্র এই টুলটা বাদেও আপনি শুধুমাত্র এই টুলটা দিয়ে লিখতে পারবেন। আর টাইপ এরিয়া টুল, এরিয়া টাইপ টুলটা কি? এরিয়া টাইপ টুলটা হচ্ছে কি দেখেন, আমি একটা এরিয়া নিলাম, এই যে এখানে একটা সার্কেল ড্র করলাম। এই সার্কেলের মধ্যে আমি যদি এই এরিয়া টাইপ টুলটা নেই, এরিয়া টাইপ টুলটা কই গেল, এই যে এরিয়া টাইপ টুলটা নিয়ে যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে এই এরিয়াটার ভিতরে টাইপ হয়ে যাবে, টেক্সটটা টাইপ হয়ে যাবে, তাই কি না? এই এরিয়ার বাইরে আসলে টেক্সটটা যাবে না কখনোই। সো আপনি এটাকে কপি করে পেস্ট করতে থাকেন, এই এরিয়ার বাইরে আসলে কখনোই এই টেক্সটগুলো যাবে না। ক্লিয়ার? সো এই হচ্ছে গিয়ে বিষয়। এটাকে সিলেক্ট করে আপনি যদি এইভাবে দিয়ে দেন তাহলে জিনিসটা আরো সুন্দর লাগবে। এই হচ্ছে এরিয়া টাইপ টুল। যে এরিয়া টাইপ টুলটা আপনারা চাইলে এখান থেকে সরাসরি এই টুলটা ব্যবহার করেও করতে পারেন। জাস্ট এখান থেকে এই বর্ডারে আপনি জাস্ট একটা ক্লিক করেন, এই বর্ডারে ক্লিক করলে অটোমেটিক এই টেক্সটটা এখানে চলে আসবে। ক্লিয়ার? সো এই হচ্ছে গিয়ে এরিয়া টাইপ টুলের কাজ। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আছে যে ভার্টিক্যাল টেক্সট টাইপ টুল। যেমন এখানে যদি আপনি লেখেন, এখানে এই হ্যালো ওয়ার্ল্ড কথাটা আমার কি আসছে, লম্বালম্বি আসছে। এগুলো আমি আপনাদেরকে দেখাইছিলাম বোধহয় খুব সম্ভবত, আমার হালকা হালকা মনে পড়তেছে যে দেখাইছি খুব সম্ভবত। ওই ইলাস্ট্রেটর যখন প্রথমে ধরছিলেন তখন এইসব দেখাইছিলেন। হ্যাঁ, সো এই আর কি এগুলোর কাজ, এগুলো আর তাহলে আর না দেখাই। এরপরে আছে লাইন টুল, তারপর আর্ক টুল, স্পাইরাল টুল, রেক্টেঙ্গেল টুল, পোলার গ্রিড টুল। এই টুলসগুলোর সাথে কি আপনারা পরিচিত কিনা? এগুলো নিয়ে কাজ করা হয়েছে? আর্টস টুল দিয়ে কাজ করছি, কিন্তু বাকিগুলো দিয়ে আর করা হয় নাই। আচ্ছা, এখানে লাইন টুল, লাইনটা তো আপনারা বুঝতে পারছেন যে জাস্ট একটা স্ট্রেট লাইন হবে, একটা স্ট্রেট লাইন। এখানে যদিও কোনো কালার শো করছে না। স্ট্রেট লাইনটা আসলে খুবই দরকারি একটা জিনিস, অনেক সময় লাগে আমাদের স্ট্রেট লাইন। যেমনটা হচ্ছে কি আমাদের গ্রিড লাইন দেওয়ার সময় কিংবা কোনো ধরনের জিনিস ড্র করার সময় আমাদের লাইনের দরকার হয়, স্ট্রেট লাইন। সো স্ট্রেট লাইনটা কি, আমরা শিফট চেপে যদি লাইন ড্র করি তাহলে এটা স্ট্রেট লাইন হবে, আর শিফট ছেড়ে দিয়ে আমরা যে কোনোভাবে দিলে এটা যে কোনো অ্যাঙ্গেলেই আমরা একটা লাইন তৈরি করতে পারবো, এই আর কি পার্থক্য। সো এই হচ্ছে গিয়ে লাইনের কাজ। লাইনটা খুবই সিম্পল একটা ইস্যু। এছাড়াও আর্ক টুল, যেটা আর্ক টুল হচ্ছে কি একটু কার্ভি একটা টুলস। যে কোনো একটা পাথ আমরা কার্ভ পাথ তৈরি করতে পারবো, এবং এই কার্ভ পাথ আপনি ক্লিক করে ধরে রেখে কিবোর্ডের আপ অ্যারো প্রেস করলে এটা বেশি কার্ভ হবে, ডাউন অ্যারো প্রেস করলে এটা উল্টা দিকে কার্ভ হবে। এই হচ্ছে গিয়ে আর্ক টুলের কাজ। আমরা বিভিন্ন ধরনের মানে কাজে আসলে এই আর্ক টুলটা ব্যবহার করা হয়। অনেক সময় আমাদের
লোগো লোগো ডিজাইনের ক্ষেত্রেও এই আর্ক টুলটা ব্যবহার করা হয়, বিভিন্ন ধরনের সময় আসলে দরকার হয়। তবে আর্ক টুলের ব্যবহারটা একটু কম সাধারণত, কারণ হচ্ছে কি পেন টুল দিয়েই আপনি আর্ক টুলের কাজগুলো করে ফেলতে পারছেন খুব ইজিলি, আরও সুন্দরভাবে, তাই না? সো এই হচ্ছে গিয়ে আর্ক টুল, যেটা খুব কম ব্যবহার করা হয়। তারপরেও এটার ব্যবহার আছে, ব্যবহার নাই যে তা না, প্রয়োজন আছে, সবগুলোরই প্রয়োজন আছে। আসলে প্রয়োজন ছাড়া কোনো কিছুই ইলাস্ট্রেটরে দেওয়া হয় না। সো বাট ব্যবহার কম আর কি, তুলনামূলকভাবে কম। এরপরে আরেকটা টুলস আছে যেটা স্পাইরাল টুল নামে পরিচিত, এবং এটার ব্যবহারও খুব বেশি এবং খুব গুরুত্বপূর্ণ। যেমন আমরা অলরেডি স্পাইরাল টুলটা ব্যবহার করেছি, আপনাদের মনে আছে কিনা আমি জানি না। আমরা যখন গেমের আইকন তৈরি করছিলাম তখন আমরা একটা স্নেক তৈরি করেছিলাম, মনে আছে? জি ভাইয়া। স্নেকটা কিন্তু আমরা এই স্পাইরাল টুল দিয়ে তৈরি করেছিলাম। সো এই স্নেক বা আমরা যদি কোনো কয়েল তৈরি করতে চাই, তাহলে দেখেন আমি এখানে একটা শেপ, এমন একটা শেপ তৈরি করে ফেললাম যেখানে আমরা স্পাইরাল একটা শেপ তৈরি করে ফেললাম। এবার এই শেপটার মধ্যে আপনার যদি মনে হয় যে আমি একটু টেক্সট লিখি বা টাইপোগ্রাফি করি, টেক্সট লিখতে পারবেন, টাইপোগ্রাফি করতে পারবেন। আপনি জাস্ট এখানে ক্লিক করে টাইপ টুল নিয়ে এখানে ক্লিক করে দেন, এখানে টেক্সট চলে আসবে। সো এটাও একটা চমৎকার একটা ওয়ে, তাই না? একটা সুন্দর একটা জিনিস হতে পারে। সো এইভাবে করে আপনারা বিভিন্ন জিনিস তৈরি করতে পারেন। তারপর স্পাইরাল টুলের আরও কাজ হচ্ছে গিয়ে দেখেন, আমি ক্লিক করে ধরে কিবোর্ডের আপ অ্যারো যদি প্রেস করি তাহলে এটার ভেতরে দেখেন আরও রাউন্ড তৈরি হচ্ছে, এবং ডাউন অ্যারো যদি প্রেস করি তাহলে এটার ভেতরের রাউন্ডনেস কি হচ্ছে, কমে যাচ্ছে। এখন বাড়তেছে, আপ অ্যারো দিচ্ছি এবং ডাউন অ্যারো দিলে এটা কমে যাবে। সো আপনার যতটুকু দরকার আপনি ততটুকু নিয়ে এটাকে কমাতে বাড়াতে পারবেন। এবং এখানে আরও কয়েকটা বিষয় একটু বলে দিই। এই টুলসগুলোর প্রত্যেকটারই আলাদা আলাদা প্রপার্টিস আছে, আলাদা আলাদা সেটিংস রয়েছে। আলাদা আলাদা সেটিংস বা আলাদা আলাদা প্রপার্টিস বলতে কি বোঝায়, যেমন এই যে স্পাইরাল টুল, এই টুলে যদি আপনি ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে আপনার এখানে আচ্ছা ডাবল ক্লিক না, এটাকে সিলেক্ট করে আপনি জাস্ট হোয়াইট বোর্ডে একটা ক্লিক করেন, নর্মাল একটা ক্লিক করেন, এই যে ক্লিক করলে দেখবেন স্পাইরাল একটা সেটিংস চলে আসবে। এবং এখানে রেডিয়াস আছে 250 পিক্সেল, আমরা এখানে দিয়ে দিলাম 400 পিক্সেল দিয়ে দিলাম। ডিকে মানে হচ্ছে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব। ডিকে যদি 0 হয় তাহলে এটা একটা সার্কেল হয়ে যাবে। সো ডিকে যত কম হবে, সে আমরা ডিকে দিয়ে দিলাম 50%, এবং সেগমেন্ট দিয়ে দিলাম 13, সেগমেন্ট 10 দিয়ে দিই, 13 দিলে অনেক বেশি পেঁচাবে। সো এই যে ওকেতে ক্লিক করে দিব, ওকেতে ক্লিক করে দিলে তাহলে এবার দেখেন এখানে 50% ডিকে, তার মানে কি এটা থেকে এটা দূরত্ব 50%-এর বেশি ডিকে। এখানে যতটুকু দূরত্ব আছে এই লাইন থেকে এই লাইনের, এখানে দূরত্বটা তার 50% বেশি, এখানে দূরত্ব আরও 50, মানে 200 দ্বিগুণ হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা যদি এখানে সেগমেন্ট বাড়াই দিই, সেগমেন্ট 13 করে দিই, এখান থেকে ডিকে যদি আমরা একটু বাড়াই দিই, ডিকে আমরা 90 করে দিই, 90 করে দিলে দেখেন এই যে এরকম চলে আসছে। সো এইটা আর এইটা, এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, তাই না? সো এইভাবে করে এই সেটিংস পরিবর্তনের মাধ্যমে আমরা এই ধরনের টাইপোগ্রাফি বা টাইপোগ্রাফি বলতেছি, এই ধরনের স্টাইল, এই ধরনের প্যাটার্ন আমরা তৈরি করতে পারি। সো এইভাবে করে আমরা দেখি যে বিভিন্ন মশার কয়েল, তারপরে বিভিন্ন জিনিসপত্র থাকে যেগুলো তৈরি করা হয়, এই সেম প্রসেস এই স্পাইরাল টুলের সাহায্যে সেটিংসগুলোকে পরিবর্তন করে দেন এই কাজগুলো করা হয়। আপনি যদি সেগমেন্ট বাড়িয়ে দেন, সেগমেন্ট আমরা 20 দিলাম, 20 দিয়ে আপনি ওকে দেন, তাহলে দেখেন এই প্যাচগুলো বাড়ছে, তাই কি না? প্যাচ বেড়ে গেছে, তাই না? আপনি সেগমেন্টগুলোকে চাইলে এখানে ক্লিক করে এই ডাউন অ্যারো, আপ অ্যারো এগুলো প্রেস করে করেও আপনি বাড়াইতে কমাইতে পারবেন, কোনো সমস্যা নেই। অলরাইট, এই হচ্ছে গিয়ে আমাদের স্পাইরাল টুল। শামুক টামুক তৈরি করার জন্য আমরা অনেক সময় স্পাইরাল টুল ব্যবহার করি, লোগো ডিজাইনের ক্ষেত্রে স্পাইরাল টুল ব্যবহার করি। স্পাইরাল টুলের অনেক কাজ আছে, অনেক কিছু করা যায় এই স্পাইরাল টুলের সাহায্যে। যেমন আপনি এরকম একটা মোটা নিয়ে এখান থেকে ইউনিফর্মটাকে আপনি যদি চেঞ্জ করে দেন, দেন আপনি এখান থেকে রোটেট করে দেন, সো এটাও একটা সুন্দর একটা প্যাটার্ন, সুন্দর একটা ডিজাইন হতে পারে, তাই না? এই আর কি, এইভাবে করে আমরা বিভিন্ন ধরনের এই স্পাইরাল অবজেক্ট, স্পাইরাল জিনিসপত্র তৈরি করা যায়। এটা গেল স্পাইরাল টুল। আচ্ছা, এরপরে আপনারা চাইলে আরও কিছু জিনিস দেখতে পারেন, যেমন হচ্ছে কি এখানে রেক্টেঙ্গুলার গ্রিড টুল। রেক্টেঙ্গুলার গ্রিড টুলটা কি করে, আমরা দেখেন এই যে এখানে দেখেন একটা দাবার ঘরের মতো একটা জিনিস আমরা তৈরি করে ফেললাম, তাই না? এখানে আমরা ফিল কালার দিয়ে দিলাম। এরপরে আপনি চাইলে এখান থেকে এই কালারগুলোকে, এই যে ঘর আছে এখানে, কালারটাকে চেঞ্জ করে দিই,
এই যে ঘর লাইন কাটা আছে, তাই না, লাইন কাটা কাটা এগুলো আছে। সো এখানে একটা সুবিধা হচ্ছে গিয়ে আপনি এখানের এই কালারগুলোকে চেঞ্জ করতে পারবেন, প্রত্যেকটা কালারকে আপনি চেঞ্জ করতে পারবেন। সো এটার জন্য আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে গিয়ে এখান থেকে বাকেট টুল আছে, এই যে পেইন্ট বাকেট টুল কই গেল, এই যে লাইভ পেইন্ট বাকেট টুল। এই লাইভ পেইন্ট বাকেট টুলটা কি করবে, আপনার কালারটাকে চেঞ্জ করতে সাহায্য করবে। আপনি রাইট অ্যারো লেফট অ্যারো প্রেস করলে আপনার সোয়াচেস চেঞ্জ হতে থাকবে। সো এইভাবে করে আপনি কালার টালার চেঞ্জ করতে পারবেন, কিন্তু তার আগে এটা সিলেক্ট করে নিতে হবে। এবার আপনি কালার চেঞ্জ করতে পারবেন। ওকে, সো আপনি এভাবে করে কালারটা চেঞ্জ করে দিলেন। সো এই হচ্ছে গিয়ে এই জিনিসগুলোর কাজ আর কি। তারপরে বিভিন্ন ধরনের বক্স টক্স তৈরি করার সময় যদি দরকার হয় সেক্ষেত্রে আপনি তৈরি করতে পারবেন, এই আর কি। এইভাবে করে আপনারা এই ধরনের অবজেক্ট তৈরি করতে পারেন। সো দেখেন, এই জিনিসটা তৈরি করতে হলে আমাদেরকে কি কাজ করা লাগতো, আমাদেরকে প্রথমে একটা রেক্টেঙ্গেল ড্র করা লাগতো, তারপরে এটাকে কপি পেস্ট করে করে তারপরে এরকম একটা পর্যায়ে নিয়ে আসতে হতো, তাই না। এই কাজটাকে সহজ করার জন্য এই রেক্টেঙ্গুলার গ্রিড টুলটা ব্যবহার করা হয়। এরপরে আছে পোলার গ্রিড টুল, যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টুল। এই যে দেখেন, এই শিফট চেপে ধরে যদি আমি এখানে একটা ক্লিক করি তাহলে দেখেন এখানে একটা টুলের সৃষ্টি হবে। আমি এটার কালারটা দিয়ে দিলাম এবং স্ট্রোক কালারটা আমি ব্ল্যাক করে দিলাম। সো এই যে একটা জিনিস তৈরি হয়ে গেল, এটা হচ্ছে পোলার গ্রিড টুল বলে এটাকে। এখানে আমাদের অনেক সময় আমরা গ্রাফ তৈরি করতে হতে পারে, তারপর বিভিন্ন জিনিস তৈরি করার সময় আমাদের এরকম শেপের দরকার হয় যেখানে অনেকগুলো সার্কেল থাকবে এবং সার্কেলগুলো ভাগ করা থাকবে। এবার আপনি চাইলে সেম লাইভ পেইন্ট বাকেট টুল দিয়ে আপনি কালার যে কোনো একটা কালার নিয়ে নিতে পারেন, গ্রিন কালার দিয়ে আপনি এগুলোকে ফিল করে দিতে পারেন, ঠিক আছে। তারপরে আপনি ব্লু কালার নিয়ে এগুলোকে ফিল করে দিতে পারেন, এই আর কি বিভিন্ন জিনিস আপনি তৈরি করতে পারবেন খুব সহজেই। এই হচ্ছে কি আপনাদের পেইন্ট এই বাকেট টুলের কাজ, এই আর কি। এইভাবে করে আমরা হচ্ছে গিয়ে এই ধরনের অবজেক্ট তৈরি করতে পারবো। এখন এখানে আরেকটা বিষয় একটু দেখাই দিই। এই যে পোলার গ্রিড টুল, এখানে ক্লিক করে ধরে রেখে আপনি শিফট ধরে ক্লিক করলে এটা সার্কেল হবে, এবং আপনি যদি আপ অ্যারো প্রেস করলে দেখেন এটার ভেতরের সার্কেলের পরিমাণ বাড়তেছে। আপনি যদি ডাউন অ্যারো প্রেস করেন সার্কেলের পরিমাণ কমে গেছে। এইভাবে করে সার্কেলের পরিমাণ বাড়ানো কমানোর কাজটা আপনারা আপ অ্যারো এবং ডাউন অ্যারো প্রেস করে করতে পারেন। এবং কিবোর্ড থেকে লেফট অ্যারো প্রেস করলে এটা ভাগের অংশগুলো কমে যাবে। লেফট অ্যারো প্রেস করলে এখন দেখেন যে সার্কেলগুলোর মাঝখানে কোনো কাটা দাগ নাই। আমি যদি রাইট অ্যারো প্রেস করি তাহলে সার্কেলগুলোর মাঝখানে দাগের কাটা কাটা দাগ বেড়ে যাচ্ছে, তাই না। সো এইভাবে করে আপনারা বিভিন্ন অবজেক্ট বিভিন্ন জিনিস আসলে তৈরি করতে পারেন, বুঝতে পেরেছেন। এবং এখানেও আপনারা স্ট্রোকটা বাড়িয়ে দিতে পারেন, অলরাইট। এরপরে এটাকে আপনি ইউনিফর্ম থেকে এইভাবে করে দিতে পারেন, দেখেন সুন্দর একটা প্যাটার্ন হয়ে গেছে, এই আর কি। এইভাবে করে আসলে বিভিন্ন কাজ করা যায়, বিভিন্ন জিনিস লোগো টোগো তৈরি করার জন্য অনেক কিছু দরকার হয় অনেক সময়। সো এই আর কি, এইভাবে করে আপনারা এই টুলসগুলো ব্যবহার করতে পারবেন। সো এখানে যে কয়েকটা টুলস আছে, এই টুলসগুলো নিয়ে কোনো কনফিউশন আছে, কোনটার কাজ কি বা কোনটা কি ব্যবহার করেন? না ভাইয়া, পারবো। আচ্ছা, এবং এই প্রত্যেকটারই কিন্তু প্রত্যেকটা টুলেরই কিন্তু সেটিংস আছে। কোনো টুলসে হচ্ছে ডাবল ক্লিক করলে সেটিংসটা শো করে, যেমন এই যে পোলার গ্রিডে ডাবল ক্লিক করার মাধ্যমে এখানে এই যে সেটিংসটা শো করলো, এখান থেকে আপনি এটার সাইজ হাইট উইডথ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আপনি ডিভাইডার তৈরি করে নিতে পারেন, এই ফিল গ্রিড কালারটাও আপনি অ্যাড করে দিতে পারেন, বিভিন্ন জিনিস তৈরি করতে পারেন। কম্পাউন্ড, এগুলো হচ্ছে সেটিংসগুলোকে ডানে বামে সরায় আপনি দেখবেন যে অ্যাকচুয়ালি কী হচ্ছে। এরপরে আছে এই টুলসটার সম্পর্কে আপনারা সবাই সবগুলা টুলসই জানেন, তাই না। এটা তো আপনাদের যে শেপ টুল, এটা তো বুঝতেছেন তাই না। রেক্টেঙ্গুলার টুল, তারপরে রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল, ইলিপস টুল, পলিগন, স্টার টুল, ফ্লেয়ার টুলটা হচ্ছে একটা লাইটিং ইফেক্ট টুল। এই যে এইখানে অনেক ধরনের ফ্লেয়ার আছে, এটা একটা ফ্লেয়ার, এটা এক ধরনের ফ্লেয়ার, এটা একটা লাইটিং ইফেক্ট। এই যে এখানে ফেলে দিলে এই যে এরকম লাইটিং একটা ইফেক্টের মতো লাগবে, মনে হয় যে সূর্যের আলো এসে পড়ছে, এই আর কি, এরকম একটা ইফেক্ট। এখানে অনেক ধরনের ফ্লেয়ার রয়েছে, যেমন আপনি এখানে ডাবল ক্লিক করেন, এখানে লেয়ারের টাইপ আছে, বিভিন্ন ব্রাইটনেস কত হবে, ফাজিনেস কত হবে, এবং পাথ কত হবে, ডিরেকশন কোন অ্যাঙ্গেলে লাইটটা দিবে, এগুলো আর কি একটু গবেষণা করলে আপনারা বুঝতে পারবেন। ওকে, সো এই আর কি। এখান থেকে আমরা যদি একটু বাড়িয়ে দিই তাহলে আমরা এখানে ক্লিক করে দিলে এই যে এখানে বড় হয়ে যাবে, ছোট হয়ে যাবে, এই লাইনগুলো অনেক বড় হয়ে যাবে, এই আর কি। প্রত্যেকটা ইসের আলাদা আলাদা করে এই থাকে, এই লেন্স ফ্লেয়ার। সো এই আর কি, এভাবে করে আপনারা লেন্স ফ্লেয়ারও তৈরি করতে পারবেন। আচ্ছা, এরপরে আছে এই যে এখানে ব্লু ব্রাশ টুলটা কি করে জানেন আপনারা? না ভাইয়া, বলে দেন। আচ্ছা,
ব্রাশ টুলের কাজ তো আপনারা জানেন, ব্রাশ টুল কী করে, একটা পাত তৈরি করে, তাই না? আর ব্লু ব্রাশ টুল তৈরি করে যে আপনার পাতের ভেতরে যদি কিছু আপনি দিতে চান, মানে বাড়াতে চান, সেই কাজটা আপনাকে এই ব্লু ব্রাশ টুলটা করে দেয়। যেমন এখানে আপনি একটা পলিগন টুল নেন, আমরা একটা পলিগন টুল নিলাম, এই পলিগন টুলের কালারটাকে আমরা যে কোনো একটা কালার দিই, সে আমরা ব্লু কালার করে দিলাম। ব্লু কালার করে দিয়ে আপনি যদি এখানে এই ব্লু ব্রাশ টুলটা নেন, নেওয়ার পরে এটার সাইজটাকে আপনি অল্টার বাটন প্রেস করে, সরি, এটার সাইজটাকে আপনি ছোট করতে পারবেন। এখানে ডাবল ক্লিক করলে মনে হয় ছোট করা যাবে। এই যে সাইজটাকে একটু ছোট করে নিলাম আমরা, 15 পিটি করে ওকেতে ক্লিক করে দিলাম। সো এটার সাইজটা এখন ছোট হয়ে গেছে। এবার আপনি এখানে ক্লিক করে যদি বাইরের দিকে নিয়ে আসেন, সরি, এটাকে সিলেক্ট করতে হবে আগে, তাই না? সিলেক্ট করে নিলাম, দেন ব্লু ব্রাশ টুল নিলাম। এবার আপনি এখানে ক্লিক করে যদি এভাবে নেন, কি হইল, না এটা তো যে জিনিসটা চাচ্ছিলাম সেটা হইল না। আচ্ছা, আচ্ছা, অলরাইট, এটা অন্য একটা জিনিস। যেমন পেইন্ট ব্রাশ টুল কি একটা পাত, তাই না? একটা পাত, এবং প্রত্যেকটা পাত আলাদা আলাদা, এটা একটা আলাদা পাত, এটা একটা আলাদা পাত, তাই কি না? আর অন্যদিকে ব্লু ব্রাশ টুল যেটা, ব্লু ব্রাশ টুলের কনসেপ্টটা হচ্ছে কি, আপনি এই একটা পাত ড্র করলেন, এই একটা পাত ড্র করলেন, এবং এই দুইটা পাত কিন্তু একটা একটা অবজেক্ট তৈরি হয়ে গেল। এটা কিন্তু পাত, বাট এটা একটা অবজেক্ট, ঠিক আছে? এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে, এই ব্লু ব্রাশ টুল আপনি যদি এই দুইটার মাঝখানে একটা দাগ দিয়ে দেন, তাহলে এই টোটালটা একটা অবজেক্টে পরিণত হয়ে যাবে। এই হচ্ছে গিয়ে টোটাল একটা অবজেক্ট হয়ে গেল। অন্যদিকে এই ব্রাশ টুলের কাজটা, পার্থক্যটা দেখেন, পার্থক্য হচ্ছে গিয়ে পেইন্ট টুলের কাজ হচ্ছে গিয়ে, পেইন্ট ব্রাশ টুলের কাজ হচ্ছে এটা একটা ব্রাশ, এটা একটা ব্রাশ, বা এখান থেকে আপনি যে কোনো একটা ব্রাশ নেন, এই ব্রাশটা নিলাম, নিয়ে আপনি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, কোনো সমস্যা নেই। বাট প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা অবজেক্ট। এটা আলাদা একটা পাত, এটা আলাদা একটা পাত, তাই না? এটা একটা আলাদা পাত, এটা একটা আলাদা পাত, এবং এটা একটা আলাদা পাত। বাট আমরা যদি ব্লু ব্রাশ টুলটা নেই, তাহলে আমরা যদি এখানে সেম ব্রাশটা নিয়ে ড্র করি, তাহলে দেখেন এখানে দুইটা লাইন আমরা ড্র করলাম, দুইটা লাইন কিন্তু একটা অবজেক্ট হয়ে গেছে। এটা কিন্তু আলাদা কোনো পাথ হয় নাই, এটা টোটালটাই একটা অবজেক্ট হয়ে গেছে। অন্যদিকে এটা কিন্তু একটা পাত, এখানে স্ট্রোক আছে, আমরা যদি স্ট্রোক নন করে দিই, ছোট করে দিই, স্ট্রোক এটা কমে যাবে। আমরা স্ট্রোক বাড়িয়ে দিলে এটা মোটা হয়ে যাবে। কিন্তু এখানে কিন্তু স্ট্রোক নেই, এখানে টোটালটাই ফিল কালার। এই হচ্ছে ব্লু ব্রাশ টুল এবং পেইন্ট ব্রাশ টুলের মধ্যে পার্থক্য। এবং এখানে যদি আপনি অন্য কিছু ড্র করেন, তাহলে দেখেন এই এটার সাথে এটা জয়েন্ট হয়ে যাবে, ইউনাইট হয়ে যাবে, এই আর কি। বুঝতে পারছেন টোটাল জিনিসটা? জি ভাইয়া। আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কি, এই যে এখানে শার্পার টুল, পেন্সিল টুল, স্মুথ টুল, পাথ ইরেজার টুল, জয়েন্ট টুল। আচ্ছা, এখানে আমরা একটা পাথ নিলাম, একটা পাত নিলাম, যেটা স্ট্রোকটাকে একটু মোটা করে দিই, স্ট্রোকটাকে একটু মোটা করে দিলাম, তাহলে দেখতে পারবো আমার সুবিধা। সো আপনার যদি প্রয়োজন হয় যে আমি এই পাত এবং এই পাত, আচ্ছা এটা আমি ডিলিট করে দিই, আমি নতুন আরেকটা শেপ নিয়ে নিই। দেন আমি এটাকে কপি করে নিয়ে আসি, এই বরাবর রাখি। সো এই যে একটা পাত আমরা তৈরি করলাম, এখানে কয়টা পাত আছে? এই একটা পাত, এটা একটা পাত, এটা একটা পাত, তাই না? এখানে চারটা আলাদা আলাদা পাত আছে। এবার আপনার যদি কখনো দরকার হয় যে এই পাতের সাথে এই পাতকে আমি মিলিয়ে দিব, সো এই কারণে এখানে আমাদেরকে একটা টুল প্রোভাইড করে ইলাস্ট্রেটর, যেটার নাম হচ্ছে জয়েন্ট টুল। সো জয়েন্ট টুলের কাজটা হচ্ছে গিয়ে, আপনি জয়েন্ট টুল সিলেক্ট করে আপনি এখান থেকে এখানে জাস্ট একটা ক্লিক করবেন, অটোমেটিক জয়েন হয়ে যাবে। আপনি এখান থেকে এখানে ক্লিক করবেন, অটোমেটিক এটা জয়েন নিয়ে নিবে। এখান থেকে এখানে ক্লিক করেন, একটা জয়েন হয়ে গেল। সিম একইভাবে আপনি এখান থেকে ক্লিক করে এখানে নিয়ে আসেন, এখানেও জয়েন হবে না। কারণ কি, এত দূরত্বে আসলে জয়েনটা হবে না। কাছাকাছি যে জিনিসগুলো আছে সেগুলোতে এই জয়েনিংটা সম্ভব। আমি বুঝাইতে পারছি?
সো এই হচ্ছে গিয়ে জয়েন্ট টুলের কাজ। আপনার দুইটা পাথকে কাছাকাছি দুইটা পাথকে যদি আপনি জয়েন করাতে চান তাহলে এই জয়েন্ট টুলের সাহায্য নিতে পারবেন। ঠিক একইভাবে এই জয়েন্ট টুলের পরিবর্তে রয়েছে পাথ ইরেজার টুল। পাথ ইরেজার টুলের কাজ কি, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এই পাথগুলো ইরেজ হয়ে যাবে। ক্লিয়ার? এই পাথ ইরেজার টুল কি করে, পাথ ইরেজ করে ফেলে। জয়েন্ট টুল যেটা করে ইরেজার টুল ঠিক তার উল্টাটা করে। বুঝতে পারছি? মানে দুইটা পাতের মাঝখানে একটা কেটে দেয়, দুইটা পাতের মাঝখানে একটা কাটিং পয়েন্ট তৈরি করে দেয় এই পাত ইরেজার টুল। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে স্মুথ টুল। স্মুথ টুলটা কি আমি একটু দেখাই দিই, আমি একটু জয়েন করে নিই আগে। আচ্ছা, এবার আসি স্মুথ টুল। স্মুথ টুলের কাজটা কি? স্মুথ টুল দেখেন, আপনারা যদি লক্ষ্য করেন যে এখানে এই জায়গাটা কিন্তু স্মুথ না, মানে একটু কার্ভি আছে। সো আপনি এখানে ক্লিক করলে এটাকে স্মুথ করতে পারবেন। এই স্মুথ টুলে আপনি জাস্ট এটার সাইজটাকে একটু বড় করে নিতে হবে। সিলেক্ট করলাম, সিলেক্ট করে এবার স্মুথ টুলটা নেই। ওকে, এই যে দেখেন এটাকে স্মুথ করে ফেলবে, দেখছেন? এখন কিন্তু এটাকে একটু স্মুথ করে ফেলছে। সেম একইভাবে আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করতে করলে এটা স্মুথ হয়ে যাবে। ঠিক একইভাবে এই জায়গাটায় দেখেন, এই জায়গাটা একটু বাড়তি অংশ আছে। আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে এই পয়েন্টে ক্লিক করেন, এই পয়েন্টটাকে একটু স্মুথ করে ফেলবেন। এই হচ্ছে স্মুথ টুলের কাজ। অলরাইট, এই যে একটু স্মুথ করে ফেলা, মানে পাতটাকে একটু সুন্দর করে ফেলা। আপনি এই পয়েন্টটাকে ধরে একটু যদি আমরা টান দিই নিচের দিকে, তাহলে যেরকম একটু স্মুথনেস চলে আসবে, রাউন্ডনেস চলে আসবে। এই হচ্ছে কি স্মুথ টুলের কাজ। খুব বেশি আহামরি কাজ নাই, বাট হালকা পাতলা কিছু কাজ করা যায়। সো এই টুলগুলোর ব্যবহার আসলে খুবই কম। এগুলো আপনারা পেন টুল দিয়ে বা ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করেই করতে পারেন আসলে। সো এই কারণে এই টুলসগুলো আমি একটু কম ব্যবহার করি। পেন্সিল টুল খুবই সিম্পল, জাস্ট পাথ ড্র করার জন্য পেন্সিলের মতো করে আমরা কাজ করি আর কি। এই বিভিন্ন ধরনের যখন তৈরি করা হয়, আপনার ওই যে গ্রাফিক ট্যাবলেট দিয়ে যখন ড্রয়িং করা হয়, তখন এই পেন্সিল টুলের ব্যবহার করা হয়। ইলাস্ট্রেটরের পেন্সিল টুল আর ফটোশপের পেন্সিল টুল দুইটা আলাদা জিনিস, একরকম না। এরপরে আছে যেটা শার্পার টুল। শার্পার টুল যে কাজটা করে, এটাকে শার্প করে ফেলবে। এগুলো আসলে টুল খুব একটা লাগে না, শার্পার টুল। কি হচ্ছে আই হ্যাভ নো আইডিয়া, লাইন ড্র করতেছি খালি। আচ্ছা যাই হোক, এগুলো কি, এগুলো পাত তৈরি হয়ে গেল। আচ্ছা যাই হোক, এটা আমি আসলে জানি না। শার্পার টুলটা আপনারা একটু দেখে নিন, এটা আসলে আমি এই মুহূর্তে বুঝতে পারছি না শার্পার টুলের কাজটা আসলে কি। সো শেপার টুল, অলরাইট, শেপার টুল, শার্পার টুল না, আমি বারবার মিস্টেক করছি। শেপার টুল, হচ্ছে পরিবর্তন, আই ডোন্ট নো। একটু দেখে নিন আপনারা, একটু কাইন্ডলি এটা একটু মনে রাখেন। শেপার টুল, এটা একটু দেখে নিন। ওকে, আচ্ছা, এরপরে আছে ইরেজার টুল, সিজর টুল, নাইফ টুল। ইরেজার টুল, সিজর টুল, নাইফ টুল সেম কাজ। আপনার এখানে যে ইয়েটা দেখতে পেয়েছিলেন আপনারা, এই যে পাত ইরেজার টুল, অলমোস্ট সেম কাজটাই করে ইরেজার টুল, সিজর টুল এবং নাইফ টুল। সো আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন যে আমি এখানে একটা পলিগন শেপ ড্র করলাম, একটা পলিগন শেপ ড্র করলাম। এখান থেকে আমি ইরেজার টুল নিয়ে যদি আমি এখানে ক্লিক করি, তাহলে এখানে একটু ইরেজ হয়ে যাবে আর কি, এই জায়গাটা একটু কেটে যাবে। এটা সবচেয়ে বেটার বুঝতে পারবেন এই ফিল কালারে নিয়ে আসলে। ফিল কালারে নিয়ে আসলে তখন আপনি আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। এটা হচ্ছে ইরেজার টুল। আপনি চাচ্ছেন এই অংশটুকু মুছে দিতে, সো এখান থেকে আপনি মুছে দিতে পারছেন। সো এটাও একটা ইরেজার টুলের বৈশিষ্ট্য। ঠিক আছে, এভাবে করে আপনি যে কোনো অবজেক্টের যে কোনো পাত থেকে আপনি যে কোনো কিছু এভাবে মুছে দিতে পারবেন। এটা ইরেজার টুলের একটা চমৎকার একটা ফিচার। এই ফিচারটা আসলে ড্রয়িং করার জন্য খুবই ইম্পর্টেন্ট, বা কাস্টম ইলাস্ট্রেশন করার জন্য এটা খুবই কার্যকরী একটা প্রসেস। ওকে, সো এরপরে যেটা রয়েছে, এরপরে রয়েছে সিজর টুল। সিজর টুলের কাজটা হচ্ছে গিয়ে এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে এই পয়েন্টটা আলাদা হয়ে যাবে। এটা একটা আলাদা পয়েন্ট হয়ে যাবে, এটা একটা আলাদা পয়েন্ট হয়ে যাবে।
বাট এটা কিন্তু একটা একক পয়েন্ট, তাই কি না? বাট সিজার টুলে আপনি জাস্ট এই পয়েন্টে একটা ক্লিক করবেন, ক্লিক করলে এটা আলাদা একটা পয়েন্ট হয়ে যাবে, এটা আলাদা একটা পয়েন্ট হয়ে যাবে, এবং এটা আলাদা একটা পয়েন্ট হয়ে যাবে। এই হচ্ছে গিয়ে সিজার টুলের কাজ। আমি বুঝাইতে পারছি সিজার টুলের কাজটা কি? যে কোনো একটা পয়েন্টকে ধরে নিই, আবার একটু বুঝাই দিই, ধরে নিই এটা একটা ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেলের এই পাথটাকে আপনি যদি আলাদা করে ফেলতে চান, তাহলে আপনি সিজার টুলে ক্লিক করবেন এবং এই পয়েন্টে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে দুইটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল পাথ তৈরি হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি জিনিসটা? হ্যালো? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, সো এই আর কি। এরপরে নেক্সট যেটা আছে, সিজার টুল আর নাইফ টুল। নাইফ টুলের কাজটা সেম, আপনারা জাস্ট যতটুকু অংশ কেটে ফেলতে চান ততটুকু অংশে ক্লিক করবেন, তাহলে এখানে একটা নাইফ টুলের দেখেন, আমি জাস্ট এখানে একটু এক্সাম্পল দেখাই, এখানে আলাদা হয়ে যাবে, জিনিসটা কেটে যাবে। বুঝাইতে পারছি? আপনি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, এখানে দেখেন জিনিসটা কেটে গেছে। জাস্ট আপনি এই পয়েন্টগুলোকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে আপনি যদি একটু উপর নিচ করেন, তাহলেই বুঝতে পারবেন যে এখানে আলাদা করে একটা লাইন কেটে গেছে। সো এই হচ্ছে গিয়ে নাইফ টুলের কাজ। নাইফ টুল দিয়েও কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিসপত্র তৈরি করা যায়। কোনো একটা অবজেক্টকে কেটে ফেলার কাজটা এই নাইফ টুল দিয়ে করা যায়। ঠিক আছে? রোটেট টুল, রিফ্লেক্ট টুল, এগুলো কি দেখাইতে হবে? না ভাই, এগুলো পারবো। এরপরে আছে স্কেল টুল, শেয়ার টুল, রিশেপ টুল। স্কেল টুলের কাজটা কি? স্কেল টুল হচ্ছে ছোট বড় করা। সে আপনি এটাকে ছোট করবেন, বড় করবেন, এটা তো আমরা এভাবেই করতে পারি, তাই না? সো আলাদা করে স্কেল টুলটা নেওয়ার দরকার নেই। তারপরে স্কেল টুল যদি নিতে হয় নিতে পারবেন, সমস্যা নেই। আপনি যত ইচ্ছা তত বড় করতে পারবেন, চ্যাপটা করতে পারবেন, চিকন মোটা বড় উল্টা সব কিছু করতে পারবেন। এই হচ্ছে গিয়ে শেপ টুলের কাজ। ঠিক আছে? স্কেল টুলের কাজ, আই এম সো সরি, স্কেল টুল এটা। আর এই স্কেল টুলের এই কাজটা আপনি এইভাবেও করতে পারেন, কোনো সমস্যা নেই, একই জিনিস, সেম জিনিস। তারপর এটা আলাদা একটা টুল দিয়ে দিয়েছে। জি ভাইয়া, কন্ট্রোল শিফট দিয়ে করা যায় না? হ্যাঁ, কন্ট্রোল শিফট দিয়ে করতে পারবেন। যদি আপনি কন্ট্রোল চেপে ধরেন তাহলে তো ডিরেক্ট সিলেকশন টুল চলে আসবে, তাই না? তো তখন আপনি পয়েন্টগুলোকে চেঞ্জ করতে পারবেন। আর শিফট ধরে রাখলে, অল্টার শিফট ধরে আপনি বড় ছোট করতে পারবেন। অল্টার এবং শিফট, অল্ট বাটন এবং শিফট বাটন। ওকে, এখন দেখেন বড় হয়ে গেছে। এবং অল্ট বাটন কি করে? অল্ট বাটনটা করে হচ্ছে চারপাশ থেকে ছোট বড় করে। ওকে, আর শিফট বাটনটা হচ্ছে এটা রেশিওটা ঠিক রেখে ছোট বড় করে। আচ্ছা, এরপর শেয়ার টুল। শেয়ার টুলটা কি? শেয়ার টুলটা হচ্ছে সে এই অবজেক্টটাকে আপনি সিলেক্ট করলেন, শেয়ার টুলে ক্লিক করলেন, এটাকে একটু বাঁকা করা, কার্ভ করা, একটু চ্যাপটা করে নিয়ে আসা। এই হচ্ছে শেয়ার টুলের কাজ। সো এখন মনে হচ্ছে না এটা ফ্লোরের মধ্যে রাখা আছে এই জিনিসটা? এই হচ্ছে শেয়ার টুলের কাজ। শেয়ার টুলটা আপনি এভাবেও এটা দিয়েও করতে পারেন, শেয়ার টুল, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই শেয়ারের অপশনটা আরও একটা জায়গায় আছে, সেটা কোথায় আছে সেটা একটু দেখাই দিই। এই শেয়ার করার অপশনটা, শেয়ার, তাই না? SHEAR। এই শেয়ার করার অপশনটা আছে এই যে এখানে, রাইট ক্লিক করে এই প্রোডাক্টটা সিলেক্ট করে রাইট ক্লিক করে ট্রান্সফর্মে ক্লিক করে এই যে এখানে শেয়ার একটা অপশন আছে, এই শেয়ারে ক্লিক করলে দেন আপনি এখান থেকে প্রিভিউতে ক্লিক করে আপনি শেয়ারের অ্যাঙ্গেলটা বাড়ান, তাহলে আপনি আপনার পছন্দ মতো শেয়ার করতে পারবেন। চ্যাপটা, বাঁকা, আঁকা বাঁকা, মেঠোপথ, যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে আপনি করতে পারবেন, নো প্রবলেম। আচ্ছা, এই শেয়ার টুল গেল। এরপর আছে রিশেপ টুল। রিশেপ টুলের কাজ তেমন কিছুই না, আপনার এই যে এভাবে ক্লিক করে করে এই শেপগুলোকে একটু চেঞ্জ করা, কাইন্ড অফ ডিরেক্ট সিলেকশন টুলের কাজটাই এখানে এটা করছে। এই আর কি, প্রত্যেকটা অবজেক্টকে আপনি এলিমেন্টকে আলাদা আলাদা করে সিলেক্ট করতে পারবেন, ধরতে পারবেন। এভাবে করে করে আপনি যে কোনো অবজেক্টকে একটু শেপটাকে চেঞ্জ করতে পারবেন। এই আর কি, এই কাজটা আপনার আলাদা টুলসের প্রয়োজন আমার মনে হয় না, দরকার ছিল, তারপরেও দিয়েছি ইলাস্ট্রেটর। বাট এটা আপনি এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও করতে পারবেন, সমস্যা নেই। সেম কাজ ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও আপনি করতে পারবেন। অলরাইট, এরপরে আর এখানে আছে যেটা, এই টুলসগুলো খুবই ইম্পর্টেন্ট। উইড টুল। উইড টুলটার কাজ কি? উইড টুলের কাজ হচ্ছে আপনি এটাকে সিলেক্ট করে আপনি একটা জিনিস আপনাদেরকে দেখাই, মজার একটা জিনিস দেখাই, উইড টুলের কাজটা দেখাই। সে আমি এখানে একটা লাইন ড্র করলাম, এই লাইনটার মধ্যে আমি যে কোনো একটা কালার দিই, আপাতত আমি ব্লু কালারটা দিই। ব্লু কালারটা দিয়ে এটার স্ট্রোকের সাইজটাকে আমি একটু বড় করে দিলাম। দেখেন উইড টুল কি করে? উইড টুলের মেইন কাজ হচ্ছে এই স্ট্রোকগুলোকে একটু সুন্দর করা বা এডিট করা, স্ট্রোক এডিট করা। এই যে আমি এই যে শেপটা ড্র করলাম, আপনি একটু ভালো করে লক্ষ্য করেন, আমি একটু বড় করে দিচ্ছি। ওকে, এই যে শেপটা, এবার আপনি উইড টুলটা সিলেক্ট করেন। উইড টুলটা সিলেক্ট করে আপনি যে কোনো একটা জায়গায়, সে আমি এই পয়েন্টে
মাঝখানে মিডলে একটা ক্লিক করলাম, ক্লিক করে আমি এইরকম রাখলাম। দেখেন আমার স্ট্রোকের এই সাইজগুলোকে আমি ছোট বড় করতে পারছি, তাই না? স্ট্রোকের সাইজটাকে আমি ছোট বড় করতে পারছি। সো এইভাবে যদি আমাদের কখনো কাজের দরকার হয়, এইরকম কিছু তৈরি করার বা এই ধরনের অবজেক্ট এলিমেন্ট তৈরি করার প্রয়োজন হয়, তখন আমরা এই পয়েন্টগুলোকে ব্যবহার করে এই কাজগুলো করতে পারবো। এরকম চিকন মোটা বড় ছোট যেভাবেই প্রয়োজন হবে আমরা সেভাবেই এই কাজগুলো করতে পারবো। এটা কি স্যার শুধু স্ট্রোকের উপরেই প্রয়োগ করতে এটা পারবে? শুধুমাত্র স্ট্রোকের উপরে করতে পারবেন, হ্যাঁ, ঠিক আছে। এটা হচ্ছে উইড টুলের কাজ। এবং এখানে আরেকটা বিষয় একটু বলে দিই, এই যে উইডটা আপনি দিয়েছেন এটাকে আপনি চাইলে সেভও করে রাখতে পারেন। যেমনটা কীরকম আমি একটু দেখাই দিই, সরি। এই যে উইড টুল, এই যে এখানে একটা নতুন কাস্টম শেপ চলে আসছে, আপনি লক্ষ্য করছেন এই যে এখানে কাস্টম শেপ চলে আসছে, এটাকে আপনি সেভ করে রাখতে পারবেন। এখানে জাস্ট অ্যাড টু প্রোফাইলে ক্লিক করেন এবং এখানে আপনার নাম দিয়ে দেন, সে আপনার নাম দিয়ে দিলাম আরিফ, দিয়ে আমি ওকেতে ক্লিক করে দিলাম। সো এখানে দেখেন যে আরিফ নামে একটা প্রোফাইল চলে আসছে, এই যে দেখেন আরিফ, দেখতে পাচ্ছেন? ঠিক একইভাবে আমি আরও কয়েকটা প্রোফাইল তৈরি করেছি অলরেডি, আপনারা একটু দেখেন। এই যে এখানে একটা প্রোফাইল আমি তৈরি করেছি, এই যে এটা একটা প্রোফাইল, তারপরে এখানে আরেকটা প্রোফাইল আমি তৈরি করেছি, এইটা একটা প্রোফাইল। সো এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনারা তৈরি করতে পারবেন এবং ডিফল্ট ইলাস্ট্রেটরে তো এই কয়েকটা প্রোফাইল দেওয়া থাকেই। এটা একটা প্রোফাইল দেওয়া থাকে, এইটা একটা দেওয়া থাকে, তারপরে এরকম একটা আছে, তাই না? এগুলো ইলাস্ট্রেটরে ডিফল্ট দেওয়া আছে। সো এইভাবে করে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের জিনিস, বিভিন্ন ধরনের অবজেক্ট এই উইড টুলের সাহায্যে তৈরি করতে পারবেন। ক্লিয়ার? এবং এখান থেকে এই পয়েন্টগুলোকে ছোট বড় করা এবং কন্ট্রোল প্রেস করে, কিবোর্ড থেকে কিবোর্ড থেকে অল্ট বাটন প্রেস করে শুধুমাত্র উপরেরটা বড় করতে চাইলে উপরেরটা বড় করতে পারবেন, শুধুমাত্র নিচেরটা বড় ছোট করতে চাইলে নিচেরটা ছোট বড় করতে পারবেন। এই আর কি, এইভাবে করে এই কাজগুলো করা হয়, ঠিক আছে? আর অল্টার প্রেস না করলে দুইটা একসাথে ছোট বড় হবে। অলরাইট, এই আর কি। অলরাইট, সো এইভাবে করে আপনারা আপনাদের প্রয়োজন মতো বিভিন্ন শেপ এই উইড টুলের সাহায্যে করতে পারবেন। এরকম শেপ তৈরি হয়ে গেলে আপনি ফাইলে যে অবজেক্টে যে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিবেন, তাহলে এটা নর্মাল একটা অবজেক্ট হয়ে যাবে। এরপরে ওয়ার্ড টুলের কাজটা কি? ওয়ার্ড টুলের কাজটা হচ্ছে, আমি একটু দেখাই দিই। এই যে শেপটা আমরা নিলাম, এই শেপটাকে একটু ছোট করে নিয়ে আসি হালকা, ওকে। এই যে শেপ, কালারটাও একটু চেঞ্জ করে দিই, লাল কালারটা চোখে লাগছে, তাই না? একটু হালকা কালার করে নিই, ওকে। সো এই যে কালারটা, এই কালারটাকে যদি আমরা ওয়ার্ড করি, ওয়ার্ড টুলের কাজটাকে একটু ভালো করে দেখেন। ওয়ার্ড টুলের কাজ হচ্ছে এটাকে একটু ঢেউয়ের মতো বা একটু নয়েজ করে নিয়ে আসা, একটু নয়েজি করে নিয়ে আসা। যেমন আপনি এখানটাতে একটু ঢেউয়ের মতো কার্ভ করতে পারবেন চাইলে। এই হচ্ছে গিয়ে আপনার ওয়ার্ড টুলের কাজ, ওকে। এভাবে করে আপনি ওয়ার্ড টুল দিয়ে হালকা পাতলা একটু ঢেউ কার্ভি জিনিসটাকে একটু কার্ভ করে নিয়ে আসতে পারেন। এই হচ্ছে ওয়ার্ড টুলের কাজ, ঠিক আছে? বুঝতে পারছেন? এরপরে আসছে হচ্ছে টুইট টুল। টুইট টুলটা হচ্ছে কি কোনো কিছুকে এভাবে কার্ভ করে নিয়ে আসা। এটার স্ট্রোক সাইজটাকে একটু কমিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। এই যে কোনো কিছুকে এভাবে কার্ভ করে নিয়ে আসা, ঠিক আছে? যে কোনো কিছুকে একটা কার্ভ তৈরি করে নিয়ে আসা, যতক্ষণ ক্লিক করে ধরে রাখবেন ততক্ষণ এটা কার্ভ হতেই থাকবে। এই হচ্ছে গিয়ে টুইট টুলের কাজ। এগুলো একটু প্র্যাকটিস করবেন। ডিফারেন্ট লোগো টাইপোগ্রাফির ক্ষেত্রে এই ধরনের কাজগুলো করা হয়। যেমন আমি ইতিমধ্যে একবার করেছিলাম আপনাদের জন্য একটা লোগো। যেমন আমি এখানে একটা টেক্সট লিখি, লরেম ইপসাম, ঠিক আছে? এখানে আমি কি করব, আমি এটাকে কন্ট্রোল শিফট ও দিয়ে আউটলাইন করে নিলাম। দেন আমি এই টুইট টুলটা নিলাম এবং টুইট টুলের সাইজটা দেখেন অনেক বড় হয়ে আছে। আমি জাস্ট এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে সাইজ কত আছে, সাইজ 100 পিক্সেল আছে, তাই না? আমি একটু কমিয়ে দিই, আমি এখান থেকে ধরেন 30 পিক্সেল করে দিলাম, এখানে 30 পিক্সেল করে এন্টার দিয়ে দিলাম। সো এখানে ছোট হয়ে গেল। ছোট হয়ে যাওয়ার পরে আমি জাস্ট এখানে ক্লিক করে এটাকে এইভাবে রোটেট করে দিলাম। অলরাইট, সো এখন দেখেন জিনিসটা কী হলো, এখানে একটা রাউন্ড তৈরি হয়ে গেল। একইভাবে আপনি এই টুল টুলটা নিয়ে এখানে ক্লিক করেন, এটা রাউন্ড হয়ে যাবে, এটা রাউন্ড হয়ে যাবে। এই আর কি, এইভাবে করে বিভিন্ন ধরনের রাউন্ড করতে পারবেন, বিভিন্ন ধরনের স্টাইলিস্ট ফন্ট, স্টাইলিস্ট লেখা ডিজাইন করতে পারবেন এই টুল টুলের সাহায্যে। এরপরে রয়েছে হচ্ছে গিয়ে পাকার টুল। পাকার টুলের কাজটা কি?
জিনিসগুলোর মধ্যে আপনার একটু জিগজ্যাগ তৈরি করে নিয়ে আসা। যেমন এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলেন এবং এই পাকার টুল যেটা রয়েছে, একটু ওয়ার্ডটা কেমন জানি তাই না? আচ্ছা, পাকার টুল, সো এটাকে একটু কার্ভ করে নিয়ে আসা, মানে একটু ইয়ে করা বা ভেতরের দিকে নিয়ে আসা, এই আর কি। এই টুকটাক কাজগুলোই হচ্ছে গিয়ে এই মানে একটু একটু ডিফারেন্ট শেপ তৈরি করার জন্য এই ধরনের পাকার টুল ব্যবহার করা হয় আর কি। এরপরে আছে হচ্ছে কি আপনার ব্লোড টুল। ব্লোড টুল হচ্ছে পাকার টুলের উল্টাটা। যেমন ব্লোড কি করে, ব্লোড হচ্ছে আপনার জিনিসগুলোকে বাইরের দিকে নিয়ে আসবে, ঠিক আছে? এই যে বাইরের দিকে নিয়ে আসছে ব্লোড, ঠিক আছে? এই হচ্ছে ব্লোড টুলের কাজ, যে কোনো একটা অবজেক্ট থেকে তার কালারটাকে বাইরের দিকে নিয়ে আসা, এই হচ্ছে ব্লোড টুলের কাজ। এরপরে হচ্ছে গিয়ে আপনার স্ক্যালুপ। স্ক্যালুপের কাজ হচ্ছে গিয়ে এই যে ক্লিক করবেন, এখান থেকে স্ক্যালুপ বের হবে, মানে হচ্ছে গিয়ে কাটা কাটা, এই যে কাটা কাটা বের হবে, দেখছেন? এই যে জিনিসগুলোকে একটু ইয়ে করে দেওয়া। যেমন আমরা যখন ক্যাকটাস তৈরি করেছিলাম তখন আমরা চাইলে এই যে স্ক্যালুপ টুল ব্যবহার করে এটা ক্যাকটাসের গায়ে কিছু ইয়ে আমরা অ্যাড করে দিতে পারতাম, ঠিক আছে? সো এইভাবে করে করে আপনারা এই কাজগুলো করবেন। এই টুলগুলোর খুব একটা ব্যবহার কম আসলে, এই ধরনের টুলসের ব্যবহার নিতান্তই কম। এগুলা প্রয়োজনে ব্যবহার করা হয়। ক্রিস্টালাইজ হচ্ছে কি আপনার একটু ক্রিস্টালাইজ করে দিবে আর কি জিনিসগুলোকে, এই যে একটু বের করে নিয়ে আসবে, ঠিক আছে? ওই আইসের ইয়েটিয়ে তৈরি করার সময় তখন এই ধরনের জিনিসগুলো আসলে প্রয়োজন হয় অনেক সময়। এই হচ্ছে গিয়ে এই ক্রিস্টাল টুলদের কাজ। এরপরে আছে গিয়ে আপনার রিঙ্কেল টুল। রিঙ্কেল টুলটা হচ্ছে গিয়ে এই জিনিসগুলোকে একটু ইয়ে করে দিবে আর কি। দেখেন এগুলোর ভেতরে ভেতরে একটু কার্ভ করে দেয়। এই টুলসগুলো ব্যবহার করে কিন্তু অনেক সুন্দর সুন্দর কাজ করা যায়, যেমন পাখির পালক, তারপরে হচ্ছে কি অনেক কিছু তৈরি করা যায় এই সিম্পল এই টুলসগুলো ব্যবহার করে করে। অলরাইট, সো মোটামুটি এই টুলসগুলো বুঝতে পারছেন? এই টুলসগুলো একটু দেখবেন, এগুলোর কাজ কি, কোনটার কাজ কি দেখতে পারবেন। এখানে আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট টুলস হচ্ছে উইড টুল। উইড টুলের পরে টুইড টুল, এই দুইটা টুল আসলে খুব বেশি ব্যবহার করা হয় সাধারণত ডিজাইনের ক্ষেত্রে। আমি খুব বুঝাইতে পারছি? আচ্ছা, এর পরবর্তীতে যে টুলসগুলো আছে, ফ্রি ট্রান্সফর্ম টুল, এটা কি দেখাইতে হবে? এটা নিয়ে অনেক কাজ করা হয়েছে, এটা কি দেখাইতে হবে? এটা পারবো। আচ্ছা, এরপরে আছে পাপেট টুল। পাপেট টুলের কাজটা কি? পাপেট টুলটা খুব মজার একটা টুল, আমি একটু দেখাই দিই। সে আপনি এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলেন, এটা কালারটা চেঞ্জ করে দিই। অলরাইট, এই পাপেট টুল কি করে? পাপেট টুল হচ্ছে আপনি আপনার পছন্দ মতো পয়েন্ট নিয়ে এটাকে মুভ করতে পারবেন। সেটা কি রকম দেখেন, এই যে পাপেট টুল। পাপেট টুল ক্লিক করার পর আপনি ইচ্ছে মতো জায়গায় আপনি পয়েন্ট নিতে পারবেন। আপনার যদি এখানে এখানে অটোমেটিকভাবে 4টা পয়েন্ট তৈরি হয়ে যায় পাপেট টুলের ক্ষেত্রে, বাট আপনি চাইলে আপনি আপনার মতো করেও পাপেট টুলের পয়েন্ট নিতে পারবেন। সে আপনি এই পয়েন্টটাকে ধরে যেইভাবে ইচ্ছা সেইভাবে আপনি রোটেট করতে পারবেন। সো দেখেন এখানে কিন্তু একটা ডিফারেন্ট শেপ তৈরি হয়ে গেছে, তাই না? সো এই হচ্ছে পাপেট টুলের মজা, অ্যাডভান্টেজ। পাপেট টুল ব্যবহার করে আপনি যে কোনোভাবে যে কোনো শেপ আপনি তৈরি করতে পারবেন। অলরাইট, আপনি চাইলে নতুন একটা পয়েন্ট নিয়ে এই পয়েন্টও আপনি কিছু একটা অ্যাড করতে পারবেন। এই হচ্ছে পাপেট টুলের ইন্টারেস্টিং পার্ট। এটা ডিলিট করে দেন। এখান থেকে আমরা একটা ট্রায়াঙ্গেল নিলাম, এটার কালারটাকে আমি একটু চেঞ্জ করে দিই। সেই কালারটা, খয়েরি কালারটা নিলাম, নিয়ে আমি পাপেট টুল নিলাম। পাপেট টুল নিয়ে আমার 3টা পয়েন্ট রয়েছে, আমি চাইলে মাঝখানে আরেকটা পয়েন্ট, যেখানে আমার সুবিধা আমি সেখানে একটা পয়েন্ট, আমি এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে যতগুলো পয়েন্ট ইচ্ছা ততগুলো পয়েন্ট আমি নিতে পারবো, কোনো সমস্যা নেই। এবং এই পয়েন্টগুলো ধরে আমি ইচ্ছে মতো কার্ভ করতে পারবো। ক্লিয়ার? এই হচ্ছে গিয়ে পাপেট টুলের সুবিধা। এবং এই পাপেট টুলের ক্ষেত্রে আরেকটা মজার ব্যাপার আছে, সেটা আমি একটু দেখাই দিই। এই যে ট্রায়াঙ্গেলটা আমরা নিলাম, নেওয়ার পর সে আমি এখানে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করলাম, যে কোনো একটা গ্রেডিয়েন্ট কালার, সে আমি এই কালারটাই নিলাম। নেওয়ার পর পাপেট টুল নিলাম। পাপেট টুল নিলে আমি এটাকে যদি মুভ করি আমার গ্রেডিয়েন্ট কালারটাও অটোমেটিকভাবে মুভ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন? আমার গ্রেডিয়েন্ট কালারটাও অটোমেটিকভাবে মুভ হয়ে যাচ্ছে। আমি যদি এটাকে উপরের দিকে উঠাই আমার এই কালারটা উপরের দিকে চলে আসবে, আমি যদি এটাকে নিচের দিকে নামাই আমার এই কালারটা এখানে চলে আসবে। সো এই হচ্ছে গিয়ে গ্রেডিয়েন্ট কালারটাও আপনার অটোমেটিকভাবে মুভ হবে এই পাপেট টুলের সাহায্যে। সো এই আর কি, এইভাবে করে আমরা বিভিন্ন ধরনের ডিফারেন্ট শেপ তৈরি করতে পারি পাপেট টুল দিয়ে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টুল পাপেট টুল।
ইভেন আপনারা জানেন যে আমরা যখন অ্যানিমেশন করি 2D অ্যানিমেশন, ওখানেও কিন্তু পাপেট টুল আছে 2D অ্যানিমেশনে। এই পাপেট টুলটা থাকার কারণেই ওই যে বাতাসে চুল উড়ে 2D অ্যানিমেটেড ক্যারেক্টারের, বুঝতে পারছেন? উইদাউট পাপেট টুল আসলে উড়ন্ত জিনিস মানে ফ্লোটিং হেয়ার কিংবা ফ্লোটিং প্লেন, এই ধরনের জিনিসগুলো যদি আমরা মানে না থাকতো, এই পাপেট টুলটা যদি না থাকতো, তাহলে কিন্তু খুব ঝামেলা হয়ে যেত, মানে এই চুল উড়াইতে খুব কষ্ট হয়ে যেত। লাইট পেইন্ট এগুলো তো বুঝতে পারছেন অলরেডি। শেপ বিল্ডার টুল এটাও তো দেখাইছি, শেপ বিল্ডার টুলটা তো অনেক কাজ করছি আমরা। লাইট পেইন্ট সিলেকশন টুল এগুলো আসলে খুব একটা ইম্পর্টেন্ট কাজ রোল প্লে করে না। যেমন এখানে একটা ইয়ে নিলাম, এখানে একটা নিলাম, এগুলো কালার টালার চেঞ্জ করতে যা যা লাগে এটা এই কালার চেঞ্জ করার জন্য আপনারা এটা ব্যবহার করতে পারবেন। যেমন একটু আগেই দেখালাম যে আপনি কিবোর্ড থেকে রাইট অ্যারো প্রেস করলে আপনার প্যালেট চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? লেফট অ্যারো প্রেস করলে এটার কালার চেঞ্জ হবে। সিলেক্ট করে নিতে হবে আগে এগুলো সবচেয়ে, সিলেক্ট করে দেন আপনি কালার চেঞ্জ করতে পারবেন। কিবোর্ড থেকে লেফট রাইট অ্যারো প্রেস করার মাধ্যমে আপনি কালার চেঞ্জ করতে পারছেন। এটা ঝামেলা হচ্ছে সিলেক্ট করে নিতে হবে, এত ভেজাল আর কি, বুঝতে পারছেন? এই আর কি, এগুলো করা হয় কি আপনার অনেক সময় অনেকগুলো প্রোডাক্ট একসাথে সিলেক্ট করে দেন আপনি এবার পেইন্ট বাকেট টুল দিয়ে কালার টালার এগুলোকে মার্চ করে নিতে হবে। এগুলো একটু দেখবেন আপনারা সবাই। আচ্ছা যাই হোক, এরপরে আছে হচ্ছে গিয়ে পার্সপেক্টিভ টুল। আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে লাইভ পেইন্ট সিলেকশন টুল, এটাও সেম জিনিস, লাইভ পেইন্ট সিলেকশন টুল। এটা কোনটাতে লাইভ পেইন্ট দিয়ে পেইন্ট করছেন ওগুলো সিলেক্ট করবেন। আচ্ছা এটা হচ্ছে পার্সপেক্টিভ গ্রিড। পার্সপেক্টিভ গ্রিড, গ্রিড কি? গ্রিড হচ্ছে কি আপনার গ্রিড মানে কি? গ্রিড হচ্ছে এমন একটা লাইন যে লাইনের সাহায্যে আমরা যে কোনো কিছু তৈরি করতে পারি, তাই কি না? যে লাইনটার ব্যবহার করে আমরা আসলে আমাদের কাঙ্ক্ষিত কিছু জিনিস আমরা তৈরি করতে পারি। যেমন গ্রিড লাইন আমরা এতদিন যাবৎ ব্যবহার করেছি কি, এই যে স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনের গ্রিড আমরা ব্যবহার করেছি, তাই না? এই যেগুলো কি গ্রিড লাইন, গাইডলাইন বলতাম আমরা, বা গ্রিড লাইন, এগুলোকে বলা হয় গ্রিড লাইন অথবা গাইডলাইন। সো পার্সপেক্টিভ গ্রিডের কাজটা কি? পার্সপেক্টিভ গ্রিড হচ্ছে আপনি যদি এমন কিছু তৈরি করেন, আমি একটু দেখাই আপনাদেরকে পার্সপেক্টিভ ভিউ। এই যে দেখেন পার্সপেক্টিভ ভিউটা কি? পার্সপেক্টিভ ভিউটা হচ্ছে এই যে ডিজাইনটা আপনি দেখেন, এই ডিজাইনের এই কেন্দ্রবিন্দু থেকে এখানে শুরু হয়েছে এবং এই যে একটা লাইন, এখানে কিন্তু একটা লাইন আছে, প্রত্যেকটা জিনিস একটা লাইনের উপরে ডিপেন্ডেন্ট, তাই না? যে প্রত্যেকটা জানালা একটা লাইনের উপরে ডিপেন্ডেন্ট। সো এইগুলোর জন্য একটা গ্রিড লাইন আসলে দরকার হয়। যেমন এখানে একটা সিঁড়ির ছবি দেখতে পাচ্ছেন, এই সিঁড়ির ছবিটা তৈরি করার জন্য অনেকগুলো লাইন ড্র করা হয়েছে। এই লাইনগুলো হচ্ছে পার্সপেক্টিভ লাইন বা পার্সপেক্টিভ গ্রিড, যে লাইনগুলো আসলে আমাদের রিয়েল লাইফের সাথে খুবই ইম্পর্ট্যান্ট। রিয়েল লাইফের যে আমরা দেখতে পাই, আমাদের চোখে দেখার যে অপশনটা, সেই জিনিসটার সাথে আসলে খুবই ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে আর কি। কারণ আমরা একটা জিনিস তো জানেন যে আমরা কাছের জিনিসকে বড় দেখি, দূরের জিনিসটাকে ছোট দেখি। যেমন এই রেল লাইনের কথাটা যদি আমি একটু দেখাই, এই রেল লাইনের এই পিলারটাকে আমরা দেখতেছি বড়, কিন্তু এই যে দূরের পিলারটা, এই পিলারগুলোকে আমরা দেখতেছি ছোট। তার কারণ কি? তার কারণ হচ্ছে পার্সপেক্টিভ ভিউ। এটা কিন্তু মানে কি বলে, অ্যাকুরেট ভিউ না। অ্যাকুরেট ভিউ কি? অ্যাকুরেট ভিউ হচ্ছে এই পিলারের উচ্চতা যদি হয় 10 ফিট, তাহলে এই পিলারের উচ্চতাও হবে 10 ফিট, কিন্তু আমরা এই পিলারকে দেখি বড়, এই পিলারকে দেখি আমরা ছোট। তার কারণ কি? কারণ হচ্ছে কি আমাদের দূরত্ব, চোখ এই মানে এই অবজেক্ট থেকে পরবর্তী অবজেক্টের যে দূরত্বের কারণে আমরা তাকে ছোট দেখি। সো এটাকে বলা হয় পার্সপেক্টিভ ভিউ, ঠিক আছে? পার্সপেক্টিভ ভিউ ইজ নট এ রিয়েল ভিউ, ইটস জাস্ট মানে রিয়েলিস্টিক করার জন্য, কোনো জিনিসকে রিয়েলিস্টিক করার জন্য এই জিনিসটা বোঝায়, কাছে এবং দূরে এই জিনিসটাকে রিপ্রেজেন্টই করে আপনার এই পার্সপেক্টিভ ভিউ। সো এই ধরনের জিনিস বা এই ধরনের এই যে যেমন রেল লাইন,
এই রেল লাইন বা এই যে রেলপথ এই ধরনের অবজেক্ট বা এলিমেন্ট তৈরি করার জন্য আমাদের কিছু গ্রিডের প্রয়োজন হয়, যে গ্রিডগুলোকে আমরা এই যে পার্সপেক্টিভ গ্রিড, এই পার্সপেক্টিভ গ্রিড দিয়ে আমরা তৈরি করতে পারি। এবং এই পার্সপেক্টিভ গ্রিডের সিলেকশন একটা টুলস রয়েছে, এই সিলেকশন দিয়ে আপনি এই যে জিনিসগুলোকে সিলেক্টও করতে পারবেন। ঠিক আছে, এই পার্সপেক্টিভটাকে আপনি চাইলে এখানে বসাই দিতে পারবেন এই জিনিসটাকে। তাহলে দেখেন এবার আপনি যদি এই টেক্সটটাকে একটু লক্ষ্য করেন, আমি গ্রিডটাকে অফ করে দিচ্ছি। গ্রিডটা কই, দাঁড়ান একটা সেকেন্ড, আমি গ্রিডটাকে অফ করে দিচ্ছি। সো এই যে গ্রিডটা অফ করে দিলাম, এবার আপনি লক্ষ্য করেন এই পার্সপেক্টিভ গ্রিডটাকে ব্যবহার করে আপনি আপনার টেক্সটটাকে কিন্তু চেঞ্জ করে ফেলছেন, তাই না? আপনার টেক্সটটা এখন কি মনে হচ্ছে? টেক্সটটা মনে হচ্ছে ছোট থেকে বা দূর থেকে ছোট হয়ে কাছে এসে বড় হয়ে গেছে, তাই না? তাই কি না? নাকি? জি ভাইয়া। তো এই আর কি, মানে কি একটু বোরিং লাগতেছে কি ক্লাস? না, এটা তো খুব ভালো লাগতেছে, মানে এই টুলটা। তো এই যে পার্সপেক্টিভ গ্রিডের সাহায্যে আপনি আরও কাজ করতে পারেন। যেমন এই যে পার্সপেক্টিভ সিলেকশন টুল নিয়ে আপনি যদি এই গ্রিডটার মধ্যে আপনি এই অবজেক্টটাকে এখানে বসায় দেন বা এখানে বসায় দেন, তাহলে দেখেন কি হচ্ছে। এখানে বসায় দেন, উপরে বসায় দিলাম, বসায় দিলে কি মনে হচ্ছে? এই যে দেখেন আপনার এই অবজেক্টটা এখানে চলে আসছে, তাই না? এরকম হয়ে গেছে অবজেক্টটা। সো এই আর কি, এইভাবে করে আপনারা যে কোনো জিনিসকে আসলে একটা পার্সপেক্টিভ ভিউর মধ্যে নিয়ে আসতে পারবেন, পার্সপেক্টিভের মধ্যে নিয়ে আসতে পারবেন, কাছে দূরে দূরে কাছে, এই আর কি, এইভাবে করে আপনারা তৈরি করতে পারবেন। এবং এখানে আরেকটা বিষয় রয়েছে, এই পার্সপেক্টিভ গ্রিডের একটা এই ডান পাশে দেখবেন, এই পার্সপেক্টিভ গ্রিডের ডান পাশে বাম পাশে বা এখানে একটা টুলস দেখতে পাবেন, যেখানে একটা 3D ভিউ রয়েছে। এই টুলসটাকে যদি আপনি একটু ক্লিক করে যে কোনো একটা সাইটকে যদি আপনি ক্লিক করেন, তাহলে সেই সাইটটা সিলেক্টেড হবে। আপনি এখানে ক্লিক করেন, এখানে ব্লু সাইডটা সিলেক্টেড হবে। আপনি নিচে ক্লিক করেন, তাহলে এখানে এই বটম সাইডটা সিলেক্টেড হবে। এবার আপনি এই পার্সপেক্টিভ গ্রিডটা সিলেক্ট করে আপনি দেখেন যে আপনি শুধুমাত্র বটম সাইডে, এই ব্লু সাইডে আপনি বসাতে পারছেন। এই যে ব্লু যেই সাইডটা আছে, ব্লু সাইডে বসাতে পারছেন। আপনি যদি লেফট সাইড, তাহলে আপনি ওটা কই গেল একটা সেকেন্ড, আপনি যদি অরেঞ্জ সাইডটাকে সিলেক্ট করে আপনি নিয়ে আসেন, তাহলে এটাকে আপনি, আচ্ছা এটা অলরেডি একটা পার্সপেক্টিভের ভিতরে চলে আসছে, যার কারণে এটা আর ঠিক করতে পারছি না। আমি নতুন একটা পলিগন নিয়ে নিলাম। অলরাইট, সো এটাকে এবার আমি যদি এই যে পলিগন শেপটা নিয়ে আমি যদি বসাতে চাই, তাহলে এটা ব্লু লাইন বরাবর আসছে, তাই কি না? এখন আমি কন্ট্রোল জেড দিচ্ছি, আপনি যদি অরেঞ্জ লাইনে নেন, তাহলে এবার দেখেন এটা কিন্তু অরেঞ্জ লাইন বরাবর আসছে, তাই না? এতক্ষণ কিন্তু এটা ব্লু লাইন বরাবর ছিল, বাট এখন কিন্তু এটা অরেঞ্জ লাইন বরাবর আসছে। সো এই হচ্ছে গিয়ে পার্সপেক্টিভের কাজ। ওকে, সো এগুলো নিয়ে একটু গবেষণা করবেন, এগুলো নিয়ে একটু খাটাখাটি করবেন, ইনশাল্লাহ আমার মনে হয় যে এগুলো খুবই সহজ, এগুলো আপনাদের জন্য খুবই ইজি হয়ে যাবে। এরপরে এই যে পার্সপেক্টিভের যে গ্রিডটা আপনি বন্ধ করতে যাচ্ছেন, বাট বন্ধ হচ্ছে না কোনোভাবে, এবং এই লাইনগুলোকে ধরে আপনি ছোট বড় করতে পারবেন, এটার পজিশনটাকে আপনি নড়াইতে পারবেন, সরাইতে পারবেন, যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে আপনি করতে পারবেন, উপরে বাড়াতে পারবেন, নিচে বাড়াতে পারবেন। এবং এটাকে দেখেন, আপনি যে কোনো টুল সিলেক্ট করেন না কেন, এটা কিন্তু ফিক্সড হয়ে যাচ্ছে, এটা থেকে যাচ্ছে। এটা থেকে মুক্তি পাওয়ার উপায় কি? কন্ট্রোল সেমিকোলন দিলেও যাচ্ছে না, কারণ আমরা জানি গ্রিড লাইন কন্ট্রোল সেমিকোলন দিলে চলে যাওয়ার কথা, এই যে এটা চলে যাচ্ছে, তাই না? সেমিকোলন দিলে এটা চলে যাচ্ছে, দেখা যাচ্ছে না, হাইড হয়ে যাচ্ছে। বাট এই যে পার্সপেক্টিভ গ্রিড, এটা যাচ্ছে না। এটা থেকে আমরা মুক্তি কিভাবে পেতে পারি? এটা খুবই সহজ। এই যে পার্সপেক্টিভ গ্রিড টুলটা সিলেক্ট করে জাস্ট এই যে এখানে ক্রস একটা আইকন রয়েছে, এই ক্রস আইকনে ক্লিক করে দিবেন, এটা চলে যাবে। ওকে, এটা খুবই সহজ। এরপরে আছে মেশ টুল, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টুল। যতদিন আপনাদের মেশ টুলটা খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। মেশ টুলের কাজ আসলে ব্যাপক। কাস্টম ইলাস্ট্রেশন করার জন্য মেশ টুলের কোনো বিকল্প নাই। যে মেশ টুলটা আসলে আপনাদেরকে দেখানো হয় নাই, এই মেশ টুলটা আমি দেখাই দিচ্ছি, সমস্যা। যে কোনো কাস্টম শেপ, কাস্টম অবজেক্ট তৈরি করার জন্য মেশ টুলের চাইতে আসলে আর অন্য কোনো টুল দিয়ে করা সম্ভব, বাট মেশ টুলটা খুবই কাজ ইজি করে দেয়। সো এখানে যে জিনিসটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে মেশ টুলটা আসলে কখনোই আলাদাভাবে তৈরি করা যায় না। মেশ টুল কখনোই আলাদাভাবে তৈরি করা যায় না। মেশ টুল তৈরি করা যায় যে কোনো একটা অবজেক্টের উপর। সো আমরা এখানে একটা শেপ তৈরি করে নিলাম, এবং এই শেপের মধ্যে আমরা যে কোনো একটা কালার নিয়ে নিলাম, গ্রেডিয়েন্ট একটা কালার নিয়ে নিলাম। এই কালারটা ভালো লাগছে না, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। সরি,
আচ্ছা, এইরকম একটা কালার নিলাম স্যার। এবার আমরা কি করব, এখন আমরা এখানে মেশ টুল নেব, এই যে মেশ টুল নিলাম। এখন দেখেন আমি ক্লিক করতে পারছি। সো আমি যদি এখানে ক্লিক করি, সো এখানে এরকম একটা সাইন চলে আসবে। আমি যদি এখানে ক্লিক করি, এই যে ঘরগুলো চলে আসছে। এবং এখানে এবার আমরা যদি একটা কাজ করি, আমরা এটাকে সিলেক্ট করে এখানে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করা যায় মেশ টুলে? যায় না। সো এখানে আমাদের কালার অ্যাপ্লাই করতে হবে কি, সলিড কালার। সো একটু আগে আমরা গ্রেডিয়েন্ট টুল ব্যবহার করলেও এখন আমাদেরকে সলিড কালার ব্যবহার করতে হবে। সো আমি এখানে যে কোনো একটা কালার নিয়ে নিলাম, সে আমি এখানে ব্লু কালার নিয়ে নিলাম। এরপর এই গ্রেডিয়েন্ট টুলের কাজটা কি দেখেন, গ্রেডিয়েন্ট টুলের কাজটা হচ্ছে যে কোনো একটা অবজেক্টকে ক্লিক করে আমি এটার কালার চেঞ্জ করতে পারবো। সো এখানে আমরা চাইলে ডিফারেন্ট কালার, ডিফারেন্ট জিনিস আমরা তৈরি করতে পারবো। বাট পক্ষান্তরে আমরা কিন্তু আগে যে কাজটা করতাম সেটা হচ্ছে কি, আমরা গ্রেডিয়েন্ট টুল ব্যবহার করে লিনিয়ার গ্রেডিয়েন্ট, রেডিয়াল গ্রেডিয়েন্ট, এই কালার টোনগুলো আমরা ব্যবহার করতে পারতাম। বাট মেশ টুলের সুবিধাটা হচ্ছে আমরা যেই কোনো জায়গায় যেই কোনো কালার আমরা ব্যবহার করতে পারবো। ঠিক আছে? সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা টুলস। এখান থেকে এরপর আপনি এই পয়েন্টটাকে যদি একটু এদিকে কার্ভ করেন, এই পয়েন্টকে যদি আপনি এদিকে কার্ভ করেন, কালারগুলোকে কি মনে হবে যে কালারগুলোও নড়তেছে, তাই না? কালারগুলোও মুভ করতেছে একটার সাথে আরেকটা। এইভাবে করে আসলে এই কাজগুলো করা হয় আর কি গ্রেডিয়েন্ট টুলের সাহায্যে। কাস্টম যে কোনো শেপ, কাস্টম যে কোনো অবজেক্ট তৈরি করতে হলে মেশ টুল ব্যবহার করলে খুব সহজে এবং খুব দ্রুততম সময়ে কাজগুলো করা সম্ভব। স্যার এই মেশ টুল কি স্ট্রোকের উপরে ব্যবহার করা যায় না? স্ট্রোকের উপরে না, মেশ টুল ফিলের উপরে, অনলি ফিল। এই যেমন আপনি স্ট্রোক নেন, স্ট্রোক নিয়ে আপনি এখানে মেশ টুল মেশ টুল দেন, মেশ টুল দেওয়া যায় না আসলে সিঙ্গেল লাইনের উপরে, বা মেশ টুল দেওয়া যায় না, এই আর কি। বুঝতে পারছেন? এক্সপ্যান্ড করলে হইব না স্যার? এক্সপান্ড করলে হবে, এক্স্যাক্টলি। এক্সপান্ড করলে আপনি ব্যবহার করতে পারবেন। যেমন আপনি এখানে একটা সিঙ্গেল লাইন ড্র করেন, সিঙ্গেল লাইন ড্র করলাম, কন্ট্রোল শিফট এইচ দিলাম, সিঙ্গেল লাইন ড্র করে আমরা এখান থেকে স্ট্রোক কালারটা দিয়ে দিলাম সে ব্ল্যাক, এখান থেকে ইউনিফর্ম থেকে আমরা দিয়ে দিলাম সে এই যে এইটা, এবং এটার স্ট্রোক সাইজটা আমরা বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর আপনি এখানে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দেন, তাহলে কি এটা এক্সপান্ড হয়ে গেল। এবার আপনি মেশ টুল নেন, আপনি এখানে ক্লিক করেন, এই যেখানে আপনি অবজেক্টটাকে সিলেক্ট করতে পারছেন, এই যেখানে একটা পয়েন্ট নিয়ে নিলেন, এই পয়েন্টে ক্লিক করে আপনি এটা কালার রেড করে দেন। অলরাইট, এই যেখানে এরকম একটা শেপ তৈরি হয়ে গেল, দেখতে পাচ্ছেন? সো এখানে এই যে দেখেন এই জায়গাগুলো চিকন হয়ে গেছে, লালটা মাঝখানে, এখানে একটু আসছে। সো এই কাজগুলো হচ্ছে মেশ টুলের ছাড়া বিকল্প নাই আসলে, এই কাজটা মেশ টুল ছাড়া আসলে সম্ভব না, এই ধরনের একটা শেপ তৈরি করা। বুঝতে পারছেন? এই হচ্ছে জি স্যার। মানে সুবিধা। এইভাবে করে আপনারা ব্যবহার করবেন। এবং এখানে আপনি চাইলে আরেকটা পয়েন্ট নিতে পারেন, মেশ টুলে অনেকগুলো পয়েন্ট নিতে পারেন। সে আপনি এখানে আরেকটা পয়েন্ট নেন, এই যে পয়েন্ট নিলেন, পয়েন্ট নিয়ে আপনি এই পয়েন্টটিকে সিলেক্ট করে এটার কালারটাকে আপনি চেঞ্জ করে ইয়েলো করে দেন। এই পয়েন্টকে সিলেক্ট করে কালারটাকে আপনি অরেঞ্জ করে দেন। এই পয়েন্টকে সিলেক্ট করে আপনি কালারটাকে রেড করে দেন। ওকে, এভাবে করে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, যা মন চায় করতে পারবেন, কোনো সমস্যা নেই, কেউ কিছু বলবে না। বাট এখানে গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করতে পারবেন না মেশ টুলে, প্যাটার্ন ব্যবহার করতে পারবেন না, গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করতে, অনলি সলিড কালার মেশ টুলে। ওকে, এই সো এইভাবে করে বিভিন্ন কাস্টম অবজেক্ট, কাস্টম শেপ, রিয়েলিস্টিক শেপ তৈরি করা যায় আপনার এই গ্রেডিয়েন্ট মেশ টুল ব্যবহার করে। এরপর গ্রেডিয়েন্ট টুল, এটা তো আর দেখানোর কিছু নেই, এটা অলরেডি আপনারা জানেন। এরপর আই ড্রপার টুল, এটাও জানেন। এরপর আছে ব্লেন্ড টুল। ব্লেন্ড টুল দেখাইছি আপনাদেরকে, ব্লেন্ড টুল মনে আছে? একটু দেখাই দিব। ব্লেন্ড টুল কি? ব্লেন্ড টুল হচ্ছে গিয়ে ধরেন এই যে একটা সার্কেল এবং এখানে একটা সার্কেল। ব্লেন্ড টুল আপনার একটা সার্কেল থেকে আরেকটা সার্কেল, সে এটাকে একটু বড় করে দিলাম, এটাকে একটু ছোট করে দিলাম, এটার কালারটা ইয়েলো রাখলাম, এটার কালারটা আমি অরেঞ্জ রাখলাম বা রেড রাখলাম। এই যে দুইটা অবজেক্টকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখান থেকে এখানে আমার এই অবজেক্ট ট্রান্সফর্ম নিয়ে আসবো, ট্রান্সফরমেশন নিয়ে আসবো। আসলে এই ব্লেন্ড টুল আমি জাস্ট এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এখানে ডাবল ক্লিক, এখানে ডাবল ক্লিক। সো এই যে একটা ট্রান্সফর্ম তৈরি হয়ে গেল, এই অবজেক্ট, এই অবজেক্ট। এখানে কিন্তু মূলত দুইটা অবজেক্ট রয়েছে, একটা সার্কেল, এই একটা সার্কেল, বাট তারপরে কিন্তু এখানে একটা লাইন তৈরি হয়ে গেছে, এটাই হচ্ছে ট্রান্সফর্ম। এবং কালারটাও আপনার ট্রান্সফর্ম হয়ে গেছে, হলুদ থেকে লালের দিকে গেছে, একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে। এবং এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, আপনি যদি এটাকে সিলেক্ট করে ছোট বড় করেন, এই যে ছোট চ্যাপটাও করেন, তাহলে এটা এই যে চ্যাপটা হয়ে যাবে। আপনি যদি এটাকে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে এই যে আপনার এটাকে যদি ধরে যদি বড় করেন, এটা বড় হয়ে যাবে।
মানে কাইন্ড অফ এটার সাথে এটা লিঙ্ক হয়ে যাবে, এটার সাথে এটা ব্লেন্ড হয়ে যাবে, দ্যাট ইজ কল্ড ব্লেন্ডিং। আমি বুঝাইতে পারছি? অলরাইট, সো এইভাবে করে ব্লেন্ডিং তৈরি করে আর কি। আচ্ছা, আর এরপরে আছে স্প্রে টুল। এগুলো আসলে খুব একটা দরকার হয় না। এটা হচ্ছে সিম্বল, আপনি যে কোনো সিম্বল আপনি এই প্যাটার্ন দিয়ে পেস্ট করতে পারবেন, ঠিক আছে? যেমন এখানে নেচারে ক্লিক করার পর আপনার এখানে ধরেন মাছি, আপনি অনেকগুলা মাছি আপনি দরকার, আপনি অনেকগুলা মাছি আপনি তৈরি করতে পারেন। আপনার ঘাস, অনেক ঘাস দরকার, আপনি ঘাস ক্লিক করতে করতে ঘাস তৈরি হয়ে যাবে, তাই না? অনেকগুলা ঘাস আপনি তৈরি করে ফেলতে পারলেন এই স্প্রে টুলের সাহায্যে, অনেক ঘাস আপনি একসাথে তৈরি করে ফেলতে পারলেন। এভাবে করে ঘাসগুলো আপনি তৈরি করে এভাবে ছেড়ে দিলেন, একটা মাঠের মধ্যে অনেক ঘাস তৈরি হয়ে গেল। এভাবে করে করে আপনি স্প্রে করতে পারবেন, দ্যাটস ইট। এটাই হচ্ছে গিয়ে স্প্রে টুলের কাজ। ক্লিয়ার? এই দেখেন, সো এই যে ইয়েগুলা, এই জিনিসগুলো আপনি একটা একটা করে ক্লিক করে করে আনতে আনতে অনেক সময় লাগবে, তাই না? অনেক সময় লাগবে এগুলাকে পজিশন করা, এগুলোকে ঠিক করা অনেক সময়ের ব্যাপার। সো এই কারণে এই স্প্রে টুলটা দিয়ে দিয়েছে যে আপনি যদি কখনো কোনো সিম্বলকে ব্যবহার করতে চান তাহলে আপনি একবারে এটা স্প্রে করে এইভাবে নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। এই আর কি। ক্লিয়ার? এরপরে আর তো কোনো টুল, আচ্ছা এটা গ্রাফ টুল, কলাম গ্রাফ টুল। এখানে গ্রাফের কয়েকটা অপশন রয়েছে। গ্রাফ মানে কি? গ্রাফ তো আমরা অলরেডি করেছি, তাই না, স্কুল কলেজে। এবং গ্রাফের এখানে মানগুলো, এখানে 1, এখানে আপনি মানগুলো যদি দিয়ে দেন, এখানে আপনি সে দিয়ে দিলেন 5 দিয়ে এন্টার দেন, এখানে আপনি মান দিলেন ধরেন 4 দিয়ে এন্টার দেন, এখানে আপনি মান দিলেন ধরেন 2 এন্টার দেন, এখানে আবার দেন ধরেন আপনি 6 এন্টার দেন। সো এই যে আপনি এখানে গ্রাফ দিচ্ছেন, এখানে গ্রাফগুলো অটোমেটিক চলে আসছে এবং এই গ্রাফগুলোর কালারও আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে ক্লিক করেন, ক্লিক করে সেল স্টাইলে আসার পরে এখানে 2 ডিজিট আছে, আপনি 3, 4 ডিজিট দিয়ে দিতে পারেন। এই যে 4 ডিজিট দশমিক, আপনি দশমিক নাম্বার চলে আসবে। এখানে অনেকগুলো জিনিস রয়েছে, আমরা 2 ডিজিটই দেই, ওকে দেই, এবং এখান থেকে এইভাবে করে দিতে পারেন। বিভিন্ন স্টাইল আছে। এবং গ্রাফ আপনি চাইলে গ্রাফ ডাটা, যেটা আমাদের যে এক্সেল শিট, মাইক্রোসফট এক্সেল, সেই এক্সেল শিট থেকেও আপনি এই ডাটাগুলো নিয়ে আসতে পারেন। ওকেতে ক্লিক করে দিতে পারেন, ওকে এন্টারে ক্লিক করে দিলেন। এরপর আরও কিছু জিনিস আছে, যেমন এখানে আপনি একটা ডাটা দিয়ে দিতে পারেন 5, এখানে দিয়ে দিলাম 7 দিয়ে অ্যাপ্লাই দিলাম। এই যে এখানে আরেকটা ঘর চলে আসবে, মানে যতগুলো লাইন করবেন ততগুলো ঘর এখানে চলে আসবে। সো এই দিয়ে আপনি এবার রেগুলার লাইন টাইন কালার টালার চেঞ্জ করতে পারবেন। এই যে ডিরেক্ট সিলেকশন টুল আছে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি এটার কালার টালার হাবি যাবি যা কিছু চেঞ্জ করতে চান করতে পারবেন, কোনো সমস্যা, একটা গ্রাফ তৈরি হয়ে যাবে। ঠিক একইভাবে এখানে আরও কিছু গ্রাফ রয়েছে, যেমন এটা হচ্ছে কি আমাদের কলাম গ্রাফ, স্ট্যাক গ্রাফ, বার গ্রাফ, তারপরে লাইন গ্রাফ, এরিয়া গ্রাফ। এই যে জাস্ট একই সেম জিনিস, এখানে খালি মানগুলো বসাবেন। এখানে দিবেন ধরেন 15, এটা দিলেন ধরেন 10, আচ্ছা 4 দিলাম, এটা দিলেন ধরেন 10, এটা দিলেন ধরেন 15 দিয়ে আপনি ওকেতে ক্লিক করেন। এরপরে এটা দেন ধরেন 5, এই ঘরে দেন ধরেন 53, এই যে একটা গ্রাফ তৈরি হয়ে গেল। সো এইভাবে পয়েন্টগুলো দিয়ে দিয়ে একটা গ্রাফ, কোনো একটা গ্রাফ হয়েছে, কি হয়েছে আই ডোন্ট নো, কিছু একটা হয়েছে। সো এইভাবে করে একটা গ্রাফ তৈরি করতে পারবেন। এরপরে আরও আছে আপনার এই যে পাই চার্ট, এই যে পাই গ্রাফটা তো আপনি জানেন যে এখানে একটা রাউন্ডেড থাকবে। সে এটা হচ্ছে গিয়ে ধরেন এটা ধরে নিলাম বাংলাদেশ, এটা ধরলাম ধরেন নেপাল, এটা ধরলাম জাপান, এটা ধরলাম ধরেন ভুটান, বাংলাদেশ ধরলাম ধরেন 20, নেপাল ধরলাম ধরেন 10, জাপান 5 আর ভুটান 7 দিয়ে আপনি এন্টারে ক্লিক করে দেন।
সো এই যে এখানে দেখেন এখানে একটা পাই চার্ট তৈরি হয়ে গেল। সো বাংলাদেশ আছে কত পার্সেন্ট? 20%। বাংলাদেশেরটা এই যে 20%। নেপাল আছে কত? নেপাল আছে 100। নেপাল এই যে পুরাটাই নেপাল, নেপালের আছে 100। সো নেপালের যদিও 10 দিতে চেয়েছিলাম, নেপাল 100 হয়ে গেছে, নেপাল 10 দিয়ে ওকেতে ক্লিক করে দিই। ওকে, সো এই যে এই গ্রাফটা দেখেন, এই বাংলাদেশের আছে 20, নেপালের আছে 10, 5 আছে হচ্ছে গিয়ে কার? জাপানের, আর ভুটানের আছে 7। এই যে একটা গ্রাফ তৈরি হয়ে গেল এবং কালারগুলো এখানে অটোমেটিক চলে আসবে। এবং কালার আপনি যদি চেঞ্জ করে দেন, এই কালার এবং এই কালারটা চেঞ্জ করে যদি আপনি কালার চেঞ্জ করে দেন, তাহলে এই যে বাংলাদেশের কালারটাও চেঞ্জ হয়ে গেল। এভাবে করে দিতে পারেন আসলে। এই ধরনের গ্রাফ ট্রাফ আপনারা এই চার্ট ব্যবহার করে দিতে পারেন। অলরাইট, এটা বুঝতে পারছেন? বিভিন্ন ধরনের চার্ট আছে, এগুলো একটু দেখে নেবেন। আর এটা তো আর্টবোর্ড টুল, এটা তো বুঝতেই পারছেন, এই যে আর্টবোর্ডকে ছোট বড় করার জন্য এই টুলটা। এরপর হচ্ছে স্লাইস টুলটা ব্যবহার করা হয় সাধারণত আপনাদের ওই বিভিন্ন ওয়েবসাইটের ইউআই ইউএক্স এর ক্ষেত্রে স্লাইস টুলটা ব্যবহার করা হয়। যেমনটা হচ্ছে কি, ধরেন আপনি এখানে একটা স্লাইস দিলেন, এটার স্লাইসের মাপটা কত, এটা কিন্তু নতুন একটা ইমেজ আকারে স্লাইস হয়ে যাবে। এক্সপোর্ট করার সময় এই স্লাইসটা ব্যবহার করা হয়। এটারও একটা কাজ আছে, যেমন এক্সপোর্ট সিলেকশন। কোনো এক জায়গায় যেন একটা এক্সপোর্ট হয়ে গেছে, যাই হোক হয়ে গেল। কিছু একটা তো এক্সপোর্ট হয়েছে, যাই হোক। এই স্লাইস করা আর কি, বিভিন্ন অবজেক্টকে বিভিন্ন, যেমন লোগোকে আলাদা একটা পার্ট করে নিয়ে আসা, সে আপনার এটা লোগো, এটা একটা আলাদা সেকশন, এটা একটা আলাদা সেকশন, এই আর কি। এইভাবে করে এই স্লাইসগুলোকে ইয়ে করা যায়। এবং এই স্লাইসগুলো থেকে মুক্তি পাওয়ারও একটা ওয়ে আছে। যেমন এই যে এটা একটা ইমেজ, এটা একটা ইমেজ, এই ইমেজগুলো আলাদা আলাদা হয়ে যাবে, ঠিক আছে? সো এই ইমেজের এই এরিয়াগুলো আলাদা আলাদা ইমেজ হয়ে যাবে আর কি, প্রত্যেকটা আলাদা আলাদা কন্টেন্ট। যেমন এখানে ডাবল ক্লিক করলে এই যে এটা একটা আলাদা অবজেক্ট হয়ে গেছে, আলাদা একটা ইমেজ তৈরি হয়ে গেছে। এটা ডিলিট করে দিতে পারেন, এটা ডিলিট করে দিতে পারেন। স্লাইস সিলেকশন, এই স্লাইস সিলেকশন আপনি স্লাইডটাকে সিলেক্ট করতে পারবেন। এই বিভিন্ন ধরনের ওয়েবসাইটের জন্য ইউআই ইউএক্স এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আপনার প্রিভিউতে দেখাবে না, এটা হচ্ছে জাস্ট আপনার দেখার সুবিধার্থে এটাকে এইভাবে করা হয়েছে আর কি। এভাবে করে বিভিন্ন স্লাইডস তৈরি করা হয় আর কি, স্লাইস করে স্লাইসগুলোকে আবার ডিলিটও করা যায়। এগুলোর প্রয়োজন খুব একটা হয় না, কারণ গাইডলাইন আছে, গ্রিড লাইন আছে, এগুলো ব্যবহার করে আপনি করতে পারেন। জুম টুল, জুম ইন, জুম আউট, এইভাবে ক্লিক করলে জুম ইন, অল্টার বাটন প্রেস করে ক্লিক করলে জুম আউট, এই তো, তাই না? হ্যান্ড টুল, প্রিন্ট টিলিং টুল, এই আর কি। এটা হচ্ছে প্রিন্ট লাইনটা দেখাচ্ছে এখানে, প্রিন্ট কতটুকু প্রিন্ট হবে, ঠিক আছে? প্রিন্ট লাইন। সো এগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। প্রিন্ট লাইনটা কি? হ্যান্ড টুল, প্রিন্ট টুল সেম জিনিস। প্রিন্ট টুলটা আপনি না রাখতে চাইলেও নাই, যে এখানে প্রিন্ট টুলটা এখন শো করছে, আপনি চাইলে প্রিন্ট টুলটা ডিলিটও করে দিতে পারেন। আনডু প্রিন্ট টুল, আনডু প্রিন্ট আইটি। প্রিন্টের যে লাইনটা, এটাকে হাইড করে দেওয়া যায়, যে ভিউ থেকে আপনি হাইড করে দিতে পারেন। হাইড প্রিন্ট টাইলিং, এই যে হাইড প্রিন্ট টাইলিং। সো প্রিন্টের লাইনটা শো করবে না, এবং এখান থেকে আমরা এটাকে ডিলিট করে দিই, এগুলোকে রাখার দরকার নেই। সো এই আর কি, এই প্রিন্টের লাইনটা আপনি দেখতে পাবেন। এই যে প্রিন্টে ক্লিক করলে, প্রিন্টের যদি আপনার প্রিন্টার থাকে, আপনি প্রিন্টারেও দেখতে পারবেন এই প্রিন্টের লাইনটা, এই যে লাইন, এই লাইনটা দেখাবে। এই লাইনের ভিতরে যা কিছু থাকে তাই প্রিন্ট হবে, লাইনের বাইরে যা কিছু আছে সেটা প্রিন্ট হবে না। সো এখানে এই হচ্ছে কি আপনার প্রিন্ট লাইন। এখানে আপনি স্কেলিংটা যদি ফিট টু পেজ দিয়ে দেন, তাহলে আপনার যা কিছু আছে সব এই পেজে ফিট হয়ে যাবে, এই আর কি। এভাবে করে আসলে প্রিন্টেরও কিছু কাজ আছে, এগুলা ইয়ে করে দিতে পারেন। আমার এখানে যেমন একটা প্রিন্টার আছে, এখন প্রিন্টার শো করছে। সো এই আর কি, ওভারঅল যতগুলো আনইউজড টুল ছিল আমি সবগুলোই কভার করার চেষ্টা করেছি। আমার মনে হয় যে আর কোনো টুলস বাকি নেই দেখানোর। আর এছাড়াও এর বাহিরেও আরও কিছু টুলস রয়েছে, যেগুলো হচ্ছে থার্ড পার্টি প্লাগিং ব্যবহার করে সেই টুলসগুলো ব্যবহার করতে হয়। ইলাস্ট্রেটরের আরও অনেক টুলস রয়েছে, কম করে হলেও আরও 1-150 টুলস আছে ইলাস্ট্রেটরের, সব মিলায়।
এগুলো সব হচ্ছে আপনার এক্সটার্নাল প্লাগিনস ইনস্টল করলে দেন আপনারা ওই টুলসগুলো পাবেন। সাধারণত ওই টুলসগুলোরও খুব একটা কাজ নাই, যা যা কাজ আছে ইলাস্ট্রেটরের এই যে টুলস, বেসিক টুলস বলে এগুলোকে, এই বেসিক টুলসগুলো দিয়ে আসলে আপনি আপনার কাঙ্ক্ষিত কাজগুলো করতে পারবেন। যেমন ইলাস্ট্রেটরের কিছু প্লাগিং আছে, আমি একটু দেখাই দিই, কিন্তু ওগুলো টাকা লাগে, ওগুলো ফ্রি না। আচ্ছা, এখানে সার্চ করে দেখাই দিই, ইউটিউব লিখছি কেন, ইলাস্ট্রেটর এক্সটার্নাল টুলস। এই যে ইলাস্ট্রেটরের এক্সটার্নাল অনেক টুলস আছে, কিছু টুলস আছে প্রিমিয়াম, ম্যাক্সিমাম টুলই প্রিমিয়াম। এই যে এখানে একটু দেখবেন 10 ইলাস্ট্রেটর টুলস, ঠিক আছে, এই যে ইলাস্ট্রেটর প্লাগিনস, এখানে অনেক কিছু আছে, অনেক জিনিস পাবেন আপনারা। এগুলো ম্যাক্সিমামই টাকা লাগে, পেইড। ইলাস্ট্রেটরের প্লাগিনগুলো আসলে ফ্রি প্লাগিন খুব কমই আছে, ম্যাক্সিমামই আছে আপনার। এই যে দেখেন এখানে, এটা তো টুলস না, এই যে দেখেন এখানে টুল, দেখেন যতগুলো টুলস আছে ইলাস্ট্রেটরের সবগুলো, ম্যাক্সিমাম টুলসগুলোই আছে এখানে। এগুলো বেসিক টুলসগুলো। এই ইমেজটা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি, এটা খুবই কাজের একটা জিনিস। আচ্ছা, এর বাহিরেও আসলে আরো অনেকগুলো টুলস আছে, যেমন যেটা দেখাতে যাচ্ছিলাম আসলে এখানে ছবি নাই, ছবি সহ দেখাতে যাচ্ছিলাম আমি আসলে। যাই হোক, এখানে আসলে নাই, শো করতেছে না জিনিসটা। আচ্ছা ভাইয়া, বিভিন্ন বাংলা পোস্টারে দেখি অনেক রকম বাংলা ফন্টে লেখা, তো বিভিন্ন রকম এই ফন্ট গুলা কিভাবে আনবো ইলাস্ট্রেটরে? ফন্ট তো আপনারা ইনস্টল করে নিতে হবে। বাংলা ফন্ট আপনি গুগলে সার্চ করলেই পাবেন, স্টাইলিস্ট বাংলা ফন্ট। ফন্টগুলো আপনি আপনার পছন্দ মতো ফন্ট ডাউনলোড করবেন, পিসিতে ডাউনলোড করে আপনার সিস্টেমে ফন্ট ইনস্টল করবেন। আপনার সিস্টেমে ফন্ট ইনস্টল করতে পারেন? ফন্ট অফ সাম তো ভাইয়া ডাউনলোড করছিলাম, কিন্তু অন্য কোনো ফন্ট ডাউনলোড আপনি করে just দেখিনি। এখানে কন্ট্রোল প্যানেলে যাবেন, স্টার্টে ক্লিক করে কন্ট্রোল প্যানেলে গেলে আপনি দেখবেন যে ফন্ট নামে একটা অপশন আছে, সেখানে জাস্ট পেস্ট করে দিবেন ফন্টগুলোকে, কপি করে এনে এই যে ফন্টস, এখানে ক্লিক করে ফন্টসে ক্লিক করে আপনি এখানে রাইট ক্লিক করে পেস্ট করে দিবেন, কপি করে দেন পেস্ট করে দিবেন। ঠিক আছে, পেস্ট করে দিলে আপনি ইলাস্ট্রেটরের এখানে আসলে দেখবেন যে ফন্টগুলো শো করছে। যেমন এই যে এখানে এটাকে সিলেক্ট করেন, সরি, এটাকে সিলেক্ট করলে এই জায়গাটায় দিয়ে দেখতে পাবেন ফন্ট। আচ্ছা, এবার স্টাইলিস্টের বিষয়টা, স্টাইলিস্টটা আমি যেভাবে দেখালাম, আসলে এক একটা ফন্ট এক একভাবে স্টাইল করে। কোনো ফন্ট থাকে নিজেরাই স্টাইলিস্ট, ওটাকে আর স্টাইল করার দরকার হয় না। কিছু ফন্ট আছে যেগুলোকে একটু কাস্টমাইজ করতে হয়, যেমন হ্যালো ওয়ার্ল্ড, এই ফন্টটাকে আপনি কীভাবে কাস্টমাইজ করতে পারেন। আপনি এইখানে এই যে টুইট টুলটা দিয়ে আপনি এটাকে একটু কার্ভ করে নিয়ে আসতে পারেন, এইচের এই মাথাটা, তাই না? আপনি এই এইচের মাথাটাকে একটু কার্ভ করে নিয়ে আসতে পারেন, তারপর ইটাকে একটু কার্ভ করে নিয়ে আসতে পারেন, এই আর কি। এইভাবে করে করে আপনি আপনার মতো করে জিনিসটাকে কার্ভ করাইলে জিনিসটা দেখতে ভালো লাগবে, এই আর কি। বিভিন্নভাবে আসলে স্টাইল করা যায়, তাই না? সো বাংলা ফন্টও আপনারা এইভাবে করে স্টাইলিস্ট ফন্ট ডাউনলোড করে, অথবা আপনারা চাইলে আপনাদের নিজেদের মতো করে এটাকে স্টাইলিস্ট করাই নিতে পারবেন। যেহেতু আপনি একজন ডিজাইনার, আপনার সেই ক্ষমতা থাকা উচিত, তাই না? সো এই আর কি। এরপরে পার্সপেক্টিভ ভিউ আছে, পার্সপেক্টিভ দিয়ে আপনি টেক্সটের কাজ চেঞ্জ করতে পারবেন, 3D করতে পারেন। তারপরে জি বলেন স্যার, এই যেখানে যে টুইট করছেন, একটা হলো উপর দিকে টুইট হচ্ছে আর একটা হলো নিচের দিকে, এটা কি কোনো স্পেসিফিক আছে নাকি নিজে নিজে হয়? দেখেন, আমি এখন যেমন ক্লিক করব, এটা উপরের দিকে টুইট হলো,
আমি এই নিচের দিকে নিয়ে আসলে এটা নিচের দিকে টুইল হবে, ঠিক আছে? সো ডাউনেরও ওই লেফটেরও বেশ, ডাউনেরও ওই লেফটেরও রাইটেরও এগুলো ক্লিক করতে হয় না? যেমন আপনি এখানে ক্লিক করলাম, এটা এদিকে ঘুরলো, একই দিকে ঘুরছে, তাই না? সো এই আর কি, এভাবে করে করে জিনিসটাকে ঘুরাইতে পারবেন আর কি। আচ্ছা, এখানে একটা বিষয় বলে দিই, আমি একটু দেখাই দিই, তাহলে বুঝতে পারবেন জিনিসটা, কনফিউশন থাকবে না। যেমন এই যে এখানে আমি ক্লিক করে যদি ক্লিক করি, তাহলে কোন দিকে ঘুরলো? উল্টা দিকে ঘুরলো, তাই না? এই দিকে ঘুরলো, মানে বাম থেকে ডানে ঘুরলো, তাই না? বাট আমি যদি এবার এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে এখানে কত আছে দেখেন তো, এখানে আছে 40 ডিগ্রি টুইল ব্রেক। আমরা যদি -40 দিয়ে দিই, -40 ডিগ্রি দিয়ে দিই, তাহলে এটা দেখেন এবার ডান থেকে বামে ঘুরবে, উল্টা ঘুরলো। আমি কি বুঝাইতে পারছি জিনিসটা? জি স্যার। মানে এই যে এই এবার ঘুরলো জি স্যার। এইদিকে। এবার আপনি যদি এটাকে ডাবল ক্লিক করে 40, আমরা -40 দিয়েছি, আপনি যদি শুধু 40 ডিগ্রি দিয়ে এন্টার দেন, এবার দেখেন উল্টা দিকে ঘুরবে, দেখছেন? উল্টা দিকে ঘুরছে। সো এই হচ্ছে গিয়ে জিনিস, আপনি যেভাবে যেই দিকে ঘোরাতে যাবেন এটা সেই দিকে ঘুরতে বাধ্য। বুঝতে পারছি? জি স্যার। ওকে, সো এইভাবে জি, করে স্যার। আপনারা একটু কাজ করেন, একটু প্র্যাকটিস করেন, ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস করেন। এই জিনিসগুলো কেন দেখালাম, আমরা টি শার্ট ডিজাইন দেখাবো নেক্সট দিন আপনাদেরকে, নেক্সট মানে আগামীকালকের ক্লাসে। টি শার্ট ডিজাইনটাতে আসলে এই টুলসগুলোর ইম্পর্টেন্স আছে। যেমন আমি অলরেডি একটা টি শার্ট ডিজাইন করেছি, আপনাদেরকে দেখাই। এই যে টি শার্ট ডিজাইন, এই যে এই ধরনের একটা টি শার্ট ডিজাইন আমরা কীভাবে ডিজাইন করতে পারি এটা আমি দেখাই দিব না আপনাদেরকে, সমস্যা নাই। এগুলোর জন্য আসলে কিছু টাইপোগ্রাফির কিছু কাজ আমাদের জানা দরকার, এবং টি শার্টগুলোর মকআপও আমাদের তৈরি করতে হবে। বিভিন্ন ধরনের টি শার্টের মকআপ আমরা তৈরি করব। এই ধরনের টি শার্টকে বলা হয়, টি শার্ট ডিজাইনেরও কিছু গাইডলাইন আছে, এগুলো আমি আপনাদের সাথে আলাপ আলোচনা করে বলে দিব আসলে কী কী ধরনের গাইডলাইন বা কী কী ধরনের জিনিস আমাদেরকে ফলো করতে হবে টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে, সেটাও আমি আপনাদেরকে উল্লেখ করে দিব, ঠিক আছে? সো এই যে এখানে একটা টি শার্ট, যে ফেস ইজ নট মাই বিউটি, বিউটি ইজ মাই হার্ট। সো এখানে একটা হার্ট বিটের ছবি। সো এই জিনিসগুলো আমি দেখাই দেবো আপনাদেরকে কীভাবে তৈরি করতে হয় একটা টি শার্টের জন্য, ডিজাইনের কী কী কালারগুলো কীরকম হওয়া উচিত, গাইডলাইন কী কী, মকআপ কীভাবে তৈরি করতে হয়, এটা আমি ইনশাল্লাহ আগামীকালকে আপনাদেরকে দেখাই দিব। প্যাকেজিং নিয়ে যদি আরেকটু ব্রিফলি আলোচনা প্যাকেজিং নিয়ে যদি আরেকটু ব্রিফলি আলোচনা করা যেত ভালো হতো। প্র্যাকটিস করেন, আমাদের হাতে এখনো ক্লাস আছে। সো আপনারা প্যাকেজিংটা একটু প্র্যাকটিস করেন। প্রথম ইয়েটা হচ্ছে আগে আপনারা একটু প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করতে গেলে আপনারা প্রবলেমে পড়বেন, আর যখনই প্রবলেমে পড়বেন তখন আমি আসলে সলিউশনটা দিতে পারবো আর কি, বুঝতে পারছেন? আর এখন আসলে আলোচনা করে কনফিউশন বাড়ানোর দরকার নেই। ফার্স্টে আগে আপনারা একবার প্র্যাকটিস করেন, দেন আমি আপনাদেরকে দরকার হলে আরেকটু অ্যাডভান্স লেভেলের কিছু প্যাকেজিং দেখাই দিব না, সমস্যা নেই। জি স্যার। আর ভাই আরেকটা কথা ছিল, জি স্যার। অবশ্যই বলেন। আর ভাই আরেকটা কথা ছিল, গিগ আপলোড করে সেটা যদি ফাইবারে গিগ আপলোড করে সেটা যদি ডিলিট করে আবার অন্য কোনো গিগ আপলোড করি, তাহলে কি গিগের র্যাঙ্ক কমে যায়? আচ্ছা ভাই। তবে ফাইবারের গিগ আপনি আচ্ছা, ডিলিট ভাই। না করে ওটাকে মডিফাই করতে পারেন, তো ফাইবারের গিগ আপনি কাস্টমাইজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর চাইলে আপনি গিগ তৈরি করে ডিলিট না করে পজও করে রাখতে পারেন, তাহলে গিগটা কেউ দেখতে পাবে না, বাট আপনার এখানে সেভ করা থাকবে, বুঝতে পারছেন? এই হচ্ছে গিয়ে বিষয়। আর কারো কোনো প্রশ্ন আছে বা কোনো কোয়েরিজ থাকলে জিজ্ঞেস করতে পারেন। আগামীকাল তো ভাই ক্লাস হবে? হ্যাঁ হ্যাঁ, আগামী ক্লাস আগামীকাল তো ভাই ক্লাস হবে?